3রা এপ্রিল 1961 সালে তার জন্ম। বর্তমানে বাংলার একজন রাজনীতিবিদ, বিধায়ক, প্রাক্তন ক্যাবিনেট মন্ত্রী এবং পশ্চিমবঙ্গের একজন প্রাক্তন ঢাকা বুকো পুলিশ অফিসার। আদিনিবাস পশ্চিমবঙ্গের পশ্চিম মেদিনীপুর জেলার ডেবরা গ্রামে। 1991 সালে কল্যাণী বিশ্ববিদ্যালয় থেকে উদ্ভিদ বিদ্যায় পিএইচডি অর্জন করেছেন। 2003 সালে পশ্চিমবঙ্গ রাজ্য পুলিশ পরিষেবার মাধ্যমে আইপিএসে যোগ দেন। তার প্রথম পোস্টিং ছিল উত্তর 24 পরগনায় ডিএসপি হিসেবে। সেই সময় হাতকাটা দিলীপ নামে একজন বিখ্যাত অপরাধী ছিলেন বাংলার বুকে, যিনি কথিত একাধিক সিপিআইএম নেতার ঘনিষ্ঠ ছিলেন, যাকে তিনি গ্রেপ্তার করে সকলের নেক নজরে আসে, মানে রাজনৈতিক মহলে। পরিণামে জ্যোতি বসু প্রশাসন তাকে পদচ্যুত করে। 2019 সালে তাকে পুলিশ কমিশনার হিসেবে চন্দননগরে বদলি করা হয়েছিল। 2021 সালে রাজ্য নির্বাচনের কয়েক মাস আগে তিনি একটি সমাবেশে উস্কানিমূলক স্লোগান দেওয়ার জন্য কিছু বিজেপি কর্মীকেও গ্রেপ্তার করেন। এরপর তিনি চাকরি থেকে পদত্যাগ করেন। 2021 সালের ফেব্রুয়ারিতে পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের উপস্থিতিতে কালনায় দলীয় সমাবেশে তৃণমূল কংগ্রেসে যোগ দেন। তিনি তার নিজ শহর ডেবরা থেকে প্রতিদ্বন্দ্বিতা করে 2 মে 2021 আসনটি জিতেছিলেন। 10 মে 2021 মন্ত্রী পরিষদ প্রতিমন্ত্রী স্বাধীন দায়িত্ব হিসেবে নিযুক্ত হন। বিভাগ ছিল কারিগরি শিক্ষা, প্রশিক্ষণ ও দক্ষতা উন্নয়ন। বর্তমানে যার দায়িত্ব আছেন ইন্দ্রনীল সেন। এর পরের বছর 3 আগস্ট তাকে মন্ত্রিসভা থেকে অপসারণ করা হয়। প্রাক্তন আইপিএস, বর্তমানে একজন বিধায়ক, লেখক, মিস্টার ক্লিন হিসেবে যাকে সবাই চেনেন, যার নামেই ঘুম ছুটে যেত বাংলার সমস্ত অপরাধীদের। কারণ তিনি কারুর অর্ডারের অপেক্ষা কোনোদিন করেননি, সোজা টিকচাও গুলি চালিয়ে দিতেন। এক রকমের এনকাউন্টার স্পেশালিস্টও বলা যেতে পারে। অনেকেই বলে থাকেন, আমি জানি আপনারা বুঝে গেছেন। আজকের 19 টেলিভিশনের পডকাস্টের অতিথি প্রাক্তন আইপিএস অফিসার হুমায়ুন কবির। নমস্কার, আমি চন্দন চ্যাটার্জি, আর আপনারা দেখছেন 19 টেলিভিশন। আজকের এই পডকাস্টে আপনাদের সকলকে স্বাগত। শুরু করবো আজকের পডকাস্ট। ইতিমধ্যেই আপনারা দেখে নিয়েছেন, ইন্ট্রোডাকশন দেওয়ার আমার মনে হয় কোনো দরকার নেই। আইপিএস হুমায়ুন কবির আমাদের আজকের এই পডকাস্টে আপনাকে অনেক অনেক স্বাগতম। নমস্কার, ধন্যবাদ। 19 টেলিভিশনের পর্দায় প্রথমবার আমরা পেয়েছি আইপিএস হুমায়ুন কবির দাকে। একাধারে উনি জননায়ক বলবো, একজন আইপিএস, একজন লেখক, একজন সিনেমার একজন স্টোরি টেলার, কি বলবো আপনাকে? একটা মানুষের তো নানান ফেসেট থাকে, হ্যাঁ, সবগুলোই সবরকম চেষ্টা করে যাচ্ছি যেটা সাকসেসফুল হই আর কি। এখন আপনি জননায়ক হয়েছেন এবং আপনি এমএলএ হয়েছেন, মাঝখানে আপনি ক্যাবিনেট মন্ত্রীও ছিলেন। জনগণের জন্য আপনি কি একটা ডিফারেন্স বা একটা ইম্প্যাক্ট করতে পেরেছেন আপনার মনে হয়? যখন মন্ত্রী ছিলাম আমার মনে হয় অনেকটা করতে পেরেছি। আমি টেকনিক্যাল এডুকেশন ডিপার্টমেন্টের মন্ত্রী ছিলাম, টেকনিক্যাল এডুকেশন, ট্রেনিং অ্যান্ড স্কিল ডেভেলপমেন্ট। তো সেখানে আইটিআই এবং পলিটেকনিক যে কলেজগুলো ছিল তাদের অনেকটা ইনফ্রাস্ট্রাকচারে পরিবর্তন আনতে পেরেছিলাম। মেন্টালিটিতে পজিটিভ থিঙ্কিংটা খুব ইম্পর্টেন্ট, মানে যে কোনো শিক্ষাক্ষেত্রে তাদের একটা পজিটিভ চিন্তা ভাবনার জায়গাতে এনেছিলাম। এবং প্রচুর, যে দেখুন, যারা আইটিআই পড়ে কিংবা পলিটেকনিকে পড়ে তারা নিশ্চয়ই ভাবে না যে ও আইএস, আইপিএস বা ডব্লিউবিসিএস অফিসার। তারা কি করে, ফ্যাক্টরিতে কাজ করবে, কোনো জায়গাতে সম্মানজনক একটা পদ পাবে, আর ল্যাটারাল এন্ট্রিতে কিছু ইঞ্জিনিয়ার চলে যায় পলিটেকনিক থেকে যারা। তো তারা যাতে ভালো সাবজেক্ট পায় বা পড়তে পারে ভালোভাবে, সেটা একটা এনশিওর করা। টিচারদের যারা ওখানে পড়াচ্ছেন কলেজগুলোতে, তাদের রেসপন্সিবিলিটি বাড়ানো, তাদের ইনভলভমেন্ট বাড়ানো। তো সেটা একটা বিভিন্ন রকম সিস্টেমের মাধ্যমে তাদেরকে ইনভলভমেন্ট করেছিলাম। আগে আমার দায় ছাড়া টাইপের অ্যাটিচিউড ছিল, সেটা না করে ওরাও খুব এনজয় করতো যে সুন্দর সিস্টেমের মধ্যে একটা আসা আর কি, পড়া। আরেকটা যেটা করা হচ্ছে এমপ্লয়মেন্ট। ফাইনালি তো গোল তো হচ্ছে আইটিআই যারা পড়ে বা পলিটেকনিক পড়ে তাদের গোলটা হচ্ছে যে আমার এমপ্লয়মেন্ট, যাতে আমি আমার ফ্যামিলিটাকে আমি ইয়ে করতে পারি, কারেক্ট, লালন পালন করতে পারি, আমার ফ্যামিলিটাকে প্রপারলি আমি মেনটেন করতে পারি। এক্সপেন্সেসটা, এমপ্লয়মেন্টটাই আসল, এমপ্লয়মেন্টটা হচ্ছে খুব ইম্পর্টেন্ট পলিটেকনিক এবং এর ক্ষেত্রে, আইটিআই এর ক্ষেত্রে। তো সেক্ষেত্রে আমি বহু কোম্পানিগুলোকে যোগাযোগ করেছিলাম। কোম্পানিগুলোর থ্রু দিয়ে আমি কি করেছিলাম, ডাইরেক্ট অনেকগুলো ইয়ে করেছিলাম, জব ফেয়ার করেছিলাম। ধরুন মালদাতে করেছি, বহরমপুরে করেছি, কৃষ্ণনগরে করেছি, নর্থ চব্বিশ পরগনা বারাসাতে করেছি, কলকাতায় 3টে করেছি, দুর্গাপুরে করেছি।
তো এইগুলোতে আমরা কি হচ্ছে ওয়াক ইন ইন্টারভিউ সোজা এলো, প্রচুর ছেলে মানে ওখান থেকে অ্যাপয়েন্টমেন্ট ডাইরেক্টলি একদম মানে অ্যাপয়েন্টমেন্ট ছিল, রেভলিউশনারি জব। হ্যাঁ, কোম্পানিতে জব ডাইরেক্টলি দিয়ে দিচ্ছিল, এবং তাতে রিজেকশনের এটা পার্সেন্টেজ খুব কম, হয়তো হার্ডলি 2-3% বাদ পড়ছে, তাও সে অন্য একটা কোনো জায়গাতে গিয়ে তাকে অ্যাকোমোডেট করে চাকরি করেই দিচ্ছে আর কি আলটিমেটলি। তো এইটা আমার একটা ছিল, এবং আমি পুরো ঢেলে সাজাবার একটা প্রসেসে ছিলাম, কিন্তু তখন তারপরে আমি মন্ত্রিসভা থেকে বাদ পড়ি। আপনি বাদ কেন পড়লেন আমি এটা জানতে চাই। সেটা আমি জানি না, দেখুন এটা তো আমার চয়েসের উপর নির্ভর। আপনি ভালো কাজ করছিলেন, আমরা পত্র-পত্রিকায় দেখতে পেরেছি। আমার মনে হয়েছিল ভালো কাজ করছি, হতে পারে কি যারা এটা মূল্যায়ন ইভালুয়েশন করছিলেন তাদের কাছে ভালো কাজ করছিলাম না, হতে পারে। আপনার পডকাস্টে বেশি এটা ছিল, আমি একটু প্রোঅ্যাক্টিভ, সব জায়গাতেই কাজ করলে যেখানে আমি কাজ করি সেখানে আমি খুব বসে থাকি না, আইডিয়াল নানা রকম ধরো ট্রাই করি, সবসময় কিছু না কিছু করতে থাকি, যেটা বেটারমেন্টের জন্য যা যা হবে সব রকম চেষ্টা করি। সেটার মধ্যে হতে পারে কি কোনটা কারো ভালো লাগেনি, এটা হতে পারে। সেটার জন্য কি আপনি কারোর চক্ষুশূল হয়েছেন, যে গিয়ে দিদিকে ভুলভাল বুঝিয়েছে, সেরকম কি কিছু করতে পারে? সেটা আমি বলতে পারবো না, মানে এটা আমি কোনদিন মানে খুঁজে দেখিনি আর। কারণ আমি আপনার বিষয়ে এই আজকের পডকাস্টে আসার আগে আপনার কনস্টিটিউয়েন্সি এবং কিছু কিছু জায়গায় আমি কিছু খবর কালেক্ট করেছি, আচ্ছা, এবং সেখান থেকে আমি জানতে পেরেছি আপনি যেটা বললেন, আমি এই জন্যই এখান থেকে শুরু করেছিলাম। আচ্ছা, আপনার বিষয়ে খুব ভালো একটা রিভিউ পেয়েছি মার্কেটে, মানে এই বিষয়ে যে আপনি ওই মন্ত্রী থাকা অবস্থায় এই জব ফেয়ার গুলো করেছেন, অনেকেই বলেছে আমাকে। হ্যাঁ, আমি জাস্ট করছিলাম, অনেক তো সিস্টেম শুরু করেছিলাম, এরপরে তো মানে পরে আমরা ঘোষণা করেছিলাম, ম্যাডাম যখন বললেন যে আমরা এতে করবো, নেতাজি ইন্ডোর স্টেডিয়ামে করবো, তখন প্রায় 30-35-32 হাজার ছেলে মেয়েকে আমরা ইনভলভ করেছিলাম, যে ওখানে আমরা এখন একটু চাকরি করতে পারবো। 30-32 হাজার মানে যারা পেন্ডিং, বিশাল ব্যাপার, প্রচুর ছেলে। হ্যাঁ, এটা ঠিক যে হয়তো পশ্চিমবাংলায় সবাই পাবে না, কেউ হয়তো উড়িষ্যায় পেলো, কেউ গুজরাটে পেলো, কেউ বরোদায় পেলো, কেউ ব্যাঙ্গালোরে পেলো, কেউ মুম্বাইতে পেলো, কিন্তু চাকরি পাবে। লাইভলিহুড তারা যাতে চলে যায় ভালোভাবে, এবং সেটা সম্মানজনক মাইনে। মানে আমি কাউকে বলিনি যে পলিটেকনিকে যারা পাশ করে গেছে তারা 20,000-এর নিচে মাইনে পাবে, এটা কিন্তু আমরা বলিনি। সবসময় 20,000 প্লাস মাইনে দেবে, তবেই সেই কোম্পানিকে আমরা ইনভাইট করছি, নাহলে করছি না। এক্স্যাক্টলি। আমাদের এখানকার ছেলেরা যারা পাস করছে তারা বাইরে যাবে, আমাদের এখানে তো বাইরে থেকে হাজার হাজার লোকেরা এসে বিভিন্ন কোম্পানিতে চাকরি করছে, জায়গাতে আইটি সেক্টরে। এই যে ট্রানজিশন এবং এই যে মাইগ্রেশন, এটাকে আমি অন্যভাবে দেখি না, একদম পরিষ্কার কথা। তো ইন্ডিয়াতে দেখুন, আমরা সবাই ইন্ডিয়ান সিটিজেন, আমার যেখানে সুযোগ পাবে আমি সেখানে চলে যাব। কাজ আমার বাড়ি জায়গা একটা আছে, ঠিক আছে, যেখানে আমার ছোট থেকে বড় হয়েছি সেখানে একটা আছে, বাবা মা আছে, আত্মীয় স্বজন আছে, সেটা ঠিক আছে, কিন্তু কাজ যেখানে আমি পাবো সেখানে আমি কাজ চলে যাবো, এটাই হচ্ছে গিয়ে ছেলেদের ক্ষেত্রে অন্তত এটা আমি সবাইকে সাজেস্ট করবো। 2026 আগামী নির্বাচন, ঠিক। এই 2026-এর নির্বাচনে কি আমরা আবার আইপিএস হুমায়ুন কবিরকে এটা প্রতিদ্বন্দ্বিতা করতে দেখবো? এটা সোলি পার্টির উপরে ডিপেন্ড করছে। আপনার কাছে কোনো খবর এই বিষয়ে? না, আমার কাছে এখন পর্যন্ত কোনো খবর নেই। আপনি আশাবাদী টিকিট পাবেন? আমি তো এরকম খারাপ কিছু করিনি যে আমি টিকিট পাবো না, নিশ্চয়ই পাবো টিকিট, আশা করে আছি। তা আমরাও আশা করবো আপনি টিকিট পাবেন, কারণ আপনার মতো লোকেদের তো দরকার। আমি যে ভোটে জিতেছিলাম তখন ভারতী ঘোষ সদ্য 5 বছর প্রায় পশ্চিম মেদিনীপুরের এসপি ছিলেন, তারপরে উনি কন্টেস্ট করেছিলেন আমার বিরুদ্ধে ওখান থেকে। এবং তার যে ভারতী ঘোষ, এই যে নামটা তুললেন, আমার প্রশ্ন ছিল, তো যেহেতু কনটেক্সট এসছে আমি জানতে চাই, ভারতী ঘোষ এবং আপনারা দুজনেই আমাদের মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জির গুড বুকসে ছিলেন। তো আমরা শুনতে পাচ্ছিলাম যে ভারতী ঘোষ তৃণমূলে আসবে, কিন্তু সেটা হলো না, আপনি চলে আসলেন, এবং পরবর্তী পর্যায়ে ভারতী ঘোষ চলে গেল অপোনেন্ট পার্টিতে। আচ্ছা, আপনার কি কোনো রোল ছিল সেখানে? না, আমার একদমই কোনো ভূমিকা ছিল না। আমি যে পার্টি, বাজারে কিছু গুজব আছে না, পার্টিতে যে আমি আসবো সেটা তার 4-5 মাস আগেও আমি জানতাম না। আচ্ছা, আমি 31 জানুয়ারি 2021-এ রিজাইন করেছি সার্ভিস থেকে, তারপরে পার্টিতে এসেছি। কিন্তু হ্যাঁ, রিজাইন করেছেন তখন আপনি পার্টিতে জয়েন করার জন্যই রিজাইন করেছিলাম, এটা ঠিকই, দ্যাট ইজ কারেক্ট, এটা অস্বীকার করার জায়গা নেই। কিন্তু আমি ইভেন অক্টোবর মাসেও, নভেম্বর, ডিসেম্বর, জানুয়ারি, আমি জানুয়ারিতে রিজাইন করেছি, মানে অক্টোবর বা নভেম্বরেও উইদিন 15 নভেম্বর টিল 15 নভেম্বর বা এরকম মাঝামাঝি সময় করে, তখন আমি জানতাম না যে পার্টিতে যাব। নভেম্বরে আমি যখন জয়েন করলাম, তারপরে নভেম্বরে যখন আমি ঠিক করলাম যে পার্টিতে যাব, তারপরে তখন ডিসিশনটা আমি নিলাম আর কি। তো আমি সেজন্য আমি খুব একটা আপনি রাজনীতিতে কেন আসতে চাইলেন? না, রাজনীতিতে এক তো আমার চাকরি শেষ হয়ে আসছিল, এটা একটা ইম্পর্টেন্ট দিক। দ্বিতীয় হচ্ছে যে আমি সবসময় যেখানে থেকেছি, যেখানে আপনি যে চাকরি করেছি যদি খোঁজ নেন, আপনি বললেন যে আমার সঙ্গে খোঁজ নিয়েছেন, খোঁজ নিয়ে দেখবেন সেখানে আমি খুব প্রোঅ্যাক্টিভ থেকেছি, এবং আমার যে কাজগুলো
যেগুলো কাজ, যে দুষ্কৃতির দমন করা, ক্রাইম কন্ট্রোল করা, ক্রাইমটা কমানো, প্রিভেনশন অফ ক্রাইম যেটা হয় সেটা কমানো, যে ক্রাইমগুলো অলরেডি হয়ে গেছে তার আমি তো অন্য জিনিস শুনেছি, তার অ্যারেস্ট। আপনি কমানো বলছেন, আমি তো উল্টো শুনেছি। বলুন কি শুনেছেন? আমি শুনেছি এক একটা এলাকা গুন্ডা মস্তানদের আতঙ্কে মানুষ লুকিয়ে থাকতো, আচ্ছা, সময় মতো রাস্তা দিয়ে যেত না, সন্ধ্যার পরে বিভিন্ন জায়গায়। সেখানে আমি শুনতে পেয়েছি যে আপনার আতঙ্কে দুষ্কৃতীরা পালাতো। এটা কিসের জন্য? সেটাই দুষ্কৃতীদের মনে সেই ভয়টা ঢোকাতে পেরেছিলাম যে আমি এখানে রয়েছি, তুমি যদি উৎপাত করবে, তুমি যদি ক্রাইম করবে, তুমি যদি সাধারণ মানুষকে, যারা আমাদের সিটিজেন রয়েছে তাদেরকে টর্চার করবে বা তার এগেনস্টে কোনো ক্রাইম করবে, তাহলে আমি তোমার পিছনে, মানে ওই শোলের সেই গব্বর সিং এর, আমি তোমার পিছনে পড়ে যাবো, শোলের সেই গব্বর সিং এর সিধা হয়ে যাও, আর নাহলে হুমায়ুন কবির চলে আসবে। না, এইটা আছে যে ক্রাইম এরকম হয়েছে যে আমি একটা লোকের টেরাভোলা বলে বলি, ইচ্ছাপুরের একটা বড় ক্রিমিনাল, তখন এসডিপিও ব্যারাকপুর। টেরাভোলা বলে একটি ক্রিমিনাল ছিল বড়, টেরাভোলা, সাচ্চু আর হচ্ছে অ্যান্টনি, মানে তিনটা একদম আদর্শ। একটা টেরাভোলা হিন্দু, সাচ্চু খান হচ্ছে মুসলমান, আর অ্যান্টনি হচ্ছে খ্রিস্টান। তিনজন হ্যাঁ একদম, মানে টেরাভোলা, সাচ্চু আর অ্যান্টনি, এই তিনজনে একটা বড় ক্রিমিনাল গ্যাং ছিল ইচ্ছাপুরে। এখন সেটা ফেমাস, প্রচুর মার্ডার ফাডার করতো, সুপারি কিলার। তো আমার খুব রাগ হলো, ওরা বিভিন্ন জায়গায় তাড়াফাড়া করে ধরতে পারছিলাম না। তারপরে তো খুবই পিছনে লাগলাম যখন, তখন টেরাভোলা পালিয়ে গেল এখান থেকে বিহারে। আচ্ছা, পাটনা থেকে আরো কয়েকটা দূরে গ্রামে গিয়ে বসে আছে। তারপরে ওকে যখন ধরা পড়লো, তখন ওকে যখন নিয়ে আসলাম, ওদের পরে অন্য জায়গা থেকে ওকে ধরে যখন নিয়ে আসলাম, তখন হাতে ওর ব্যান্ডেজ। তখন এসপি ওকে জিজ্ঞেস করছে যে, আমাদের এসপি তখন কুলদীপ সিং ছিলেন, এখন যে মণিপুরের দায়িত্বে আছেন, খুবই ভালো অফিসার, সাউন্ড অফিসার কুলদীপ সিং। তিনি সিআরপিএফ এর ডিজিও ছিলেন, আর মণিপুরে পুলিশটাকে দেখছেন, রিটায়ার করে গেছেন, ওএসডি হিসাবে কাজ করছেন। ও যখন জিজ্ঞেস করছে যে তোমার এরকম হাতটা ভাঙলো কি করে, কার সঙ্গে মারামারি করছিলে, তখন ও আমার দিকে তাকাচ্ছে, আমি পাশে বসে আছি, আমার দিকে খালি তাকাচ্ছে। তখন বলছে তুমি, ও কিছু বলতে পারছে না আর কি। তারপরে কুলদীপ সিং বলছেন যে আমাকে বলছে তুই একটু পাশে ঘরে যাও তো, বোধহয় কিছু বলতে চাইছে, তুমি থাকলেও বলতে পারছে না। তারপরে আমি যখন চলে গেছি, তারপরে হো করে হাসছে কুলদীপ সিং। তারপরে আমাকে যাই তুমি ভিতরে এসো। তখন ও বলছে যে এই টেরাভোলা বলছে যে আমি ঘুমিয়েছিলাম, হঠাৎ করে আমি গাড়ির একটা আওয়াজ পেলাম, তখন আমার মনে হলো যে আমি এসডিপিও সাহেব আসছেন। মানে ওটাও ঘুমিয়ে স্বপ্ন দেখে দৌড়ে পালাতে গিয়ে খাট থেকে পড়ে গিয়ে ওর হাতটা ভেঙে, সেইটাও লজ্জায় বলতে পারছেন। মানে ঘুমের মধ্যে আমাকে স্বপ্ন দেখছে যে আমি এসে গেছি, টেরাভোলা স্বপ্ন দেখছে, টেরাভোলা দৌড়ে গিয়ে এবার খাটে শুয়েছিল, ও ডুম করে পড়েছে, হুমড়ি খেয়ে পড়ে গিয়ে ওর হাতের উপর পড়েছে, হাতটা কনিটা ভেঙে গেছে আর কি। তো সেটাই মানে আমার কাছে খুব লেগেছিল যে ওরকম একটা ডেয়ারিং ক্রিমিনাল আর কি, সে আমাকে নিয়ে স্বপ্ন দেখে, স্বপ্নের মধ্যে সে দৌড়াচ্ছে। মানুষ স্বপ্নে নিজের প্রেমিকাকে দেখে, এখানে তো আপনাকে দেখছি, মানে কতটুকু আতঙ্ক হলে সে একজন পুলিশ অফিসারকে স্বপ্নে দেখে। স্বপ্ন দেখছে, এটাই আর কি। আমি কুলদীপ সিং হো করে হাসছেন, বলে তোমার এত ভয় ছিল, বলে আরে বাপরে গুলি করে দেবেন বলে আমাকে বলছেন। তারপর থেকে মানে আপনি আমাদের বাংলার একজন এনকাউন্টার স্পেশালিস্ট হিসেবে আপনাকে দেখা, এনকাউন্টার আমার থেকে অনেক কটা এনকাউন্টার করেছেন আপনি? না, অনেক লোক মারা গেছে। আমি লাস্ট যেটা ছিল যে যখন পিংবনি মোড় যেটা আছে আপনার গোয়ালতোড়, আমরা ঢুকছিলাম, তখন মাওবাদীদের, তো ওইখানে যখন গুলি করেছিলাম, তখন ওখানে 3-4 জন মারা যায় আর কি। ওটাই আমি লাস্ট। তারপরে আর সেইভাবে এনকাউন্টার করতাম। তো আমি এসপি হয়ে গেলাম। এসপি হয়ে এনকাউন্টার করা যায়, যা করা যায় এসডিপিও লেভেলে, এটা এসপি হিসাবে করা যায় না। সুপারভাইজিং অফিসার বিফোর ইউ বিকাম দ্য এসপি অনেকেই মারা পড়েছে। তো আমি ওই সময় অ্যাডিশনাল এসপি ছিলাম, আমার মনে আছে। সেটা এনকাউন্টার বলবো বা মানে ইনসার্জেন্সি যেটা চলছিল, মানে মাওয়িস্ট ইনসার্জেন্সি যেটা, তো মাওয়িস্টরাই আমাদের গুলি চালায়, মাইন ব্লাস্ট করে। তারপরে আমরা দেখছিলাম যে আমরা যাচ্ছিলাম, অ্যাকচুয়ালি ওরা একটা রামগড় বলে ফাঁড়ি ছিল। আচ্ছা, মানে যদি দেখেন গোয়ালতোড় থানার মধ্যে রামগড় একটা ফাঁড়ি আছে, সেই ফাঁড়িতে রীতিমতো ইন্সপেক্টর, সাব ইন্সপেক্টর দিয়ে প্রায় 30-35 জন ফোর্স দেওয়া ছিল। আচ্ছা, কিন্তু মাওবাদী একদিন অ্যাটাক করে, গুলি করতে ঢোকে, বোম্বিং করতে আউটপোস্টে ঢুকে যাওয়ার পর পুলিশকে তো সেইভাবে বলা ছিল না যে গুলি করবে। আমি থাকলে নিশ্চয়ই বলতাম যে গুলি করে দাও, ঠিক আছে, তোমাকে যদি গুলি করে আমি সঙ্গে সঙ্গে বলবো তুমি গুলি করো, রাইট অফ প্রাইভেট ডিফেন্স আমার আছে, আই নো দ্য ল।
মানে আপনি কারোর অনুমতির জন্য অপেক্ষা না না, অনুমতি কিছু না, আমার কাছে ইনস্ট্যান্ট আমি গুলি করে দেবো। আমার কাছে যদি ওরকম কেউ গুলি করতে করতে ঢোকে বা বোমিং করতে করতে, কি সিচুয়েশন ছিল সেটা আমি জানি না। ইট ইজ নট প্রপার, ইট উইল নট বি প্রপার টু অ্যাসেস দ্য অ্যাকচুয়াল সিচুয়েশন হোয়াট দ্যাট টাইম দেয়ার ওয়াজ। তো ওরা পালিয়ে এলো, পালিয়ে আসার পর ওরা ওই ফাঁড়িটা দখল করেছিল। আচ্ছা, ওই ফাঁড়িটা, পুলিশের ফাঁড়িটা ক্যাপচার করে দীর্ঘদিন ধরে ফাঁড়িটা আটকে রেখেছিলাম, কোনো পুলিশ ঢুকতে পারছিল। দীর্ঘদিন মানে কতদিন? তারপরে আমার মনে হয় 1-1.5 মাস তো বোধ হয়। 1-1.5 মাস মানে এটা তো একদম প্যারালাল গভর্নমেন্ট বানিয়ে নেওয়া, গভর্নমেন্টের মতো। ওই রামগড় ফাঁড়ি, আরটা হচ্ছে ওর নাম হচ্ছে, এটা হচ্ছে 2009। হ্যাঁ, এটা হচ্ছে তখন মনোজ ভার্মা যে এখন সিপি আছে, তখন উনি এসপি ছিলেন। আচ্ছা, তো তখন আমাকে বর্ধমান ছিলাম আমি, বর্ধমান থেকে আমাকে নিয়ে গেলেন কুলদীপ সিং, আবার বলছি কুলদীপ সিং, তখন উনি আমার এসপি ছিলেন যখন এসডিপিও ব্যারাকপুর ছিলাম। উনি যখন আমাকে নিয়ে গেলেন তো আমাকে বললেন যে তুমি গোয়ালতোড় ফ্রন্টটা লিড করবে, করে রামগড় ফাঁড়িটাকে মাওবাদী মুক্ত করতে হবে। তো আমি ওখানে গিয়ে পৌঁছেছি, রাজ কানোজিয়া যে আমাদের তখন এডিজি ল অর্ডার ছিলেন, উনি বলছেন যে তুমি কোথায় আছো? তার মানে গোয়ালতোড় ফাঁড়িতে এসেছি, তোমাকে ফোর্স রিপোর্ট করেছে। আমি যে হ্যাঁ, কিছু ওই আয়ার ব্যাটালিয়নের কিছু ফোর্স রিপোর্ট করেছে, কিছু সিআরপি বলছি, ওই ইএফআর ফোর্স, মানে যারা ওই গোর্খা খুব সাহসী ফোর্স, গোর্খা ইএফআর ফোর্সকে দেখেছি খুব দক্ষ ফোর্স আর কি। এখন আমি জানি না কি অবস্থা দাঁড়িয়েছে। তো সেই ইএফআর আর কিছু আয়ার ব্যাটালিয়নের ফোর্স আমার কাছে রিপোর্ট করেছে। রিপোর্টে কি করছিলে কি? আমি বললাম যে আমি পুরো ম্যাপটাকে দেখছিলাম, কোথায় কোথায় বসে আছে, কোন কোন জায়গায় মাইন করতে পারে, কতগুলো রাস্তা আছে, বেরোবার রাস্তা, এক্সিট রাস্তা, এগুলো অ্যাসেস করছিলাম, কাল থেকে অ্যাকশনে যাবো। তখন বলছে আরে তুমি কখন এসেছো? আমি বললাম যে আমি তো গতকাল পৌঁছেছি এখানে, আজকে আমি গোয়ালতোড়ে, আমি সার্কিট হাউসে ছিলাম, ওখান থেকে আমি গোয়ালতোড়ে এসেছি। তো উনি বলেন তুমি একটু বিকেলের দিকে গিয়ে একটু জাস্ট টহল দিয়ে এসো না কাছাকাছি। তো আমি বললাম আচ্ছা ঠিক আছে, যাচ্ছি। তো আমি ফোর্স খেয়ে বললাম লাইন আপ করো। লাইন আপ করে আমি ব্রিফ করি। যখনই আমি কোনো জায়গাতে অ্যাকশনে যাই, যে কোনো জায়গাতে রেড করি বা যাই করি, এমনি লোকে হো হো করে বেরিয়ে যায় অনেক সময়, অনেকেই ব্রিফ করেন। আমি কিন্তু সবসময় পুরো 3 লাইনে পুরো ফরমেশনে, স্কোয়াড ফরমেশন দাঁড় করিয়ে পুরো 360 ডিগ্রি 2-3 বার করে ঘোরাই, একদিক দিয়ে ওদিক দিয়ে ঘুরিয়ে নিই, মানে কমান্ডে আর কি, কমান্ডে ঘুরিয়ে নিয়ে প্রপার ব্রিফ করি যে আমি কোথায় যাচ্ছি, আমরা কারা, আমাদের উদ্দেশ্য কি, পারপাস কি, এবং আমরা কি করতে পারি, মানে কি কি ক্ষেত্রে, আমাদের ক্ষেত্রে কি কি এগুলো আসতে পারে, মিলিটারি অপারেশনের মতো, হ্যাঁ, বাধা বিপত্তি আসতে পারে, এবং সেটা আমরা কিভাবে কমব্যাট করব আমি একদম ব্রিফিং করে বলে দিই। এবং আমি একটা জিনিস বলি যে আমি সব থেকে প্রথমে থাকবো, তোমরা আমার পাশে থাকবে, পিছনে থাকো, পাশে থাকো, কিন্তু থাকবে আমার সঙ্গে, বাট আই উইল বি দ্য পারসন হু উইল লিড দ্য গ্যাং। আমি পিছন থেকে লিড দ্য স্কোয়াড, আমি পিছনে থাকবো না, তোমরা সামনে যাবো, তোমরা বলো তোমরা গুলি চালাও, মরো, আমি পিছনে থাকবো, সেটা আমি কখনো করবো না। আমি প্রথম লোক থাকবো, একদম ফার্স্ট লাইনে থাকবো, তারপরে তোমরা আমার সঙ্গে থাকবে। এটা বললাম। গুলি চালাতে হলে আমি গুলি চালাবো। আচ্ছা, আমি যখন গুলি চালাতে বলবো, নাহলে কাউকে যদি বলি, হয়তো আমার কাছে AK-47 আছে, আমি AK-47 থেকে গুলি চালাবার দরকার নেই, হয়তো আমাকে ইনসাস রাইফেল থেকে বা SLR থেকে গুলি চালাতে হবে। তখন আমি পার্টিকুলার কাউকে বলবো তুমি ওখানে টার্গেটের উপরে 5 রাউন্ড গুলি করো, ঠিক আছে, ওই জায়গাতে তুমি 5 রাউন্ড গুলি করো। কিন্তু একে বললাম তুমি ইনসাস রাইফেল থেকে 2 রাউন্ড গুলি করো। আচ্ছা, আমি যখন কমান্ড দেবো তখনই যখন বলবো, তুমি তাছাড়া কিন্তু গুলি চালাবে না। তখন আমার থেকে ডিটাচড হয়ে যাবে, যখন দৌড়াদৌড়ি ছুটোছুটি হয় তখন ডিটাচড হয়ে গেল। তখন যদি তোমাকে কেউ অ্যাটাক করে, বোম এবং গুলি মারে, তুমি গুলি করবে, এটা আমি বলা থাকতো। আচ্ছা, যে তুমি, যেটা আমার পলিসি, যে তোমাকে যদি গুলি করে বা তোমাকে যদি বোম মারে, দেন ইউ ওপেন ফায়ার, ঠিক আছে, টু কিল, বুঝতে পেরেছি, ফায়ার টু কিল, ঠিক আছে, ফায়ার টু কিল, ফায়ার টু কিল, কারণ ও তোমাকে গুলি করছে, হ্যাঁ, ও তোমাকে বোম মারছে, মানে ও তোমাকে মেরে দেবে, হ্যাঁ, দে ওয়ান্ট ইউ টু কিল। তা তোমার একটা রাইট অফ প্রাইভেট ডিফেন্স আছে, ইউ বিফোর দে কিল ইউ কিল দেম। ওকে, ঠিক আছে। তো এই যে কমান্ডটাতে, তাতে কি হতো, আমি যেরকম কোথাও মেরে দিয়েছে কিছু, এরকম কিন্তু হয়নি। ল অর্ডার তো হয়নি কোনোদিন। ল অর্ডার আমি কোনোদিন আজ পর্যন্ত আমি 30 বছর চাকরি করেছি, অ্যাক্টিভলি পুলিশে প্রত্যেকটা ফিল্ড পোস্টিং ছিলাম, কোনোদিন আমার এরকম হয়নি যে পাবলিকের উপরে গুলি চালাতে হয়েছে। কারণ পাবলিক আমাকে খুব রেসপেক্ট করে এমনি সাধারণভাবেই, ওদের বিভিন্ন কারণে গ্রিভান্স থাকতে পারে, কিন্তু আমি যখন যেতাম তখন আমি ওদের গ্রিভান্সটাকে আমি বললাম যে আমার কাছে বলো, লেট মি ট্রাই ইন মাই ওন ওয়ে, ঠিক আছে। আমি বললাম যে আমার মতো করে আমাকে, ওরা তখন আমাকে একটা গ্রিভান্স দিল, এইটা খারাপ, ওইটা খারাপ, ওইটা খারাপ। তখন আমি যেখানে যেখানে কমিউনিকেট করার কথা, যেখানে যেখানে বলার কথা, সেগুলো কিন্তু আমি কমিউনিকেট করে জানিয়ে দিতাম যে এই কারণে এখানে এই জিনিসটা হয়েছে। কারেক্ট। এবং যদি কোনো মার্ডার হয়, অনেক সময় মার্ডার হয়, মার্ডারের উপরে ল অর্ডার হয়, বা গাড়ি অ্যাক্সিডেন্ট হয়ে গেল, রোড ব্লকেট হয়ে গেল। একটা মার্ডার হলো গ্রুসাম মার্ডার, সেটা রোড ব্লকেট হয়ে গেল। খুব একটা করাপ্ট করেছে, ল অর্ডার হয়ে গেল। একটা মেয়েকে রেপ করেছে, তখন দেখা গেল রাস্তা ব্লক হয়ে গেল। তো সেইখানে আমি গেলে একটা জিনিস ওরা অ্যাসিওর করতাম, থাকতো ওরা, যে এই লোকটা, এই অফিসারটা যখন এসেছে, উইল গেট সাম জাস্টিস। হ্যাঁ,
এই যে অফেন্ডার, যে পারপিট্রেটর, হ্যাঁ। ডেফিনেটলি ওকে ধরা পড়বে এবং তাকে কোর্টেও প্রডিউস করবে এবং তাকে কনভিকশনের জন্য আমরা যতটা চাইছি জোর দিয়ে, তার থেকেও বেশি জোর দিয়ে আমার এসডিপিও বা আমার অ্যাডিশনাল এসপি বা আমার এসপি চাইবে। এটা একটা ভরসা ছিল, যে জন্য আমাকে খুব একটা কনফ্রন্টেশনে যেতে হয়। এবং আপনি ওই অপারেশনটা সাকসেসফুলি এক্সিকিউট হ্যাঁ, ওখানে তো আমি লাস্টে 4-5 জনকে মারলাম, তারপর 3 জনের ডেড বডি ছিল ওখানে, বাকিগুলো তুলে নিয়ে চলে গেছিল, পরে ইনজুর্ড ছিল, তারপর কয়েকজন মারা গেছে। তারপরে আমি আর গুলি ফায়ার করিনি, কিন্তু ল অ্যান্ড অর্ডারে যে পাবলিক ল অর্ডার যেটা হচ্ছে, রোড পকেট হচ্ছে, ওটা কোনদিন আমি ফায়ার ওপেন করিনি। সেখানে ম্যাক্সিমাম গ্যাস ফায়ার, প্লাস্টিক বিল। 1.5 মাস পরে থানা মুক্ত হয়েছে। হ্যাঁ, ফাঁড়িটা রামগড়। তো তারপরে আমরা গেছিলাম, তো পিংবনি মোড়ে যখন যাচ্ছিলাম, তখন হঠাৎ করে প্রথমে দেখলাম যে কিছু তার বেরিয়ে আছে, একটা জায়গায় তার বেরিয়ে যাবে, ফ্লেক্সিবল তারগুলো। তখন খুঁজলাম, খুঁজে দেখলাম যে একটা জায়গাতে গিয়ে মাটিতে পোতা হয়, মানে মাইন আছে। সঙ্গে সঙ্গে আমরা বোম ডিসপোজাল স্কোয়াডকে খবর দিলাম, ওরা এসে ওটা মাইনটাকে উদ্ধার করলো। এরকম দুটো পরপর হলো। তারপরে আমি রাস্তা ছেড়ে দিলাম, পিচ রাস্তা যেটা ছিল, পিচ রাস্তা খুব খানাখন্দে ভর্তি, সেখানে মাটি ফাটি ফিলিং করা আছে, ওগুলো খুব ডেঞ্জারাস। কারণ মাইন কোথায় পুঁতে রেখেছে ইউনিভার নো, ম্যাপটা ওদের কাছে আছে। একটা রাস্তা দিয়েও ম্যাপটাকে ওরা গাছ ফাছকে বিভিন্ন জায়গায় ফিক্সড পয়েন্ট ধরে নিয়ে, এটা কালভার্ট, এটা গাছ, এখানে খেজুর গাছ, এটা শাল গাছ, এখানে তাহলে এর গোড়ায় বা এর থেকে 20 ফুট দূরে, সেটা ওরা ম্যাপ করে বানিয়ে রেখেছে। কোথায় কোথায় মাইনগুলো পোতা আছে সেটা ওরাই জানে, আমরা তো জানি না। তার থেকে তলা দিয়ে মাটি দিয়ে তার নিয়ে গেছে, নিয়ে গিয়ে ওটা করবো, ওখানে ডেটোনেটর লাগিয়ে ব্লাস্ট করাবে। তো আমি পিচ রাস্তা ছেড়ে দিয়ে আমি নিয়ে দিয়ে যাচ্ছিলাম, ঠিক আছে, একদম মাঠ দিয়ে, খটখটে মাঠ দিয়ে রাস্তা দিয়ে হাঁটছিলাম। আর সাংবাদিক যারা ছিল, তার মধ্যে আমার মনে আছে এই মৌপিয়া নন্দী, তারপর সপ্তর্ষি সোম, মানে যে এখন নিউজ 18-এ আছে, এরকম তারা অনেক রিপোর্টাররা তারা রাস্তার উপর দিয়েছিল। আমি ওদিকে বারবার বলছিলাম, দেখুন রাস্তায় কিন্তু মাইন থাকার সম্ভাবনা খুব বেশি, কারণ ওরা মাইন পুঁতবে, কেউ তো মাঠ দিয়ে হাঁটবে, সেখানে তো মাইন পুঁতবে না, রাস্তা দিয়ে মাইন পুঁতবে। তো রাস্তা দিয়ে মাইন পুঁতবে এই আশঙ্কায় আমি ওদিকে বারবার বলছিলাম যে প্লিজ ওখানে যাবেন না, আমাদের পিছনে থাকুন, আমরা দেখছি কি হয়, তারপরে না হয় আপনারা যাবেন। তো আমি টহল দিতে যখন বেরিয়েছি, হার্ডলি 1 কিলোমিটার গেছি, পিংবনি মোড় একটা আছে, পিংবনি মোড় থেকে একটা রামগড়ের দিকে গেছে, একটা বাঁকুড়ার দিকে রাস্তা গেছে। তো বাঁকুড়ার রাস্তাটা গেলাম না, আমি বললাম চলো রামগড়ের মোড়ের দিকে একটু রাস্তাটা যাই, একটু ঘুরে আসবো। মানে সন্ধ্যা নামার আগে, আমার পারপাস এইটা ছিল যে সন্ধ্যা নামার আগে জাস্ট এরিয়া ডমিনেশন যেটাকে বলি আমরা, সেই এরিয়া ডমিনেট করবো, দিয়ে চলে আসবো। আমার জায়গাটাও চেনা হলো, এরিয়াটাও ডমিনেট করা হলো। তখন যারা মাওবাদী থাকে তারা বুঝে গেল যে পুলিশ এসেছে, নাও মানে they will act definitely, ঠিক আছে, they will be in action। তো সেটা বোঝাবার জন্য, কিন্তু হঠাৎ করে দেখলাম বিশাল জোরে একটা বাজ পড়ার মতো করে আওয়াজ হলো, চোখ ঝলসে যাওয়ার মতো আলো। আমি কিছু বুঝতে পারছি না, তখন মাটিতে শুয়ে পড়লাম। মানে প্রথমে আমাদের ট্রেনিংই ছিল যে যখনই কোনো বোম ব্লাস্ট হবে বা গুলি চলবে, প্রথমে মাটিতে শুয়ে পড়া। তাহলে কি হবে, টার্গেটটাকে মানে জায়গাটাকে ছোট করে নিয়ে আসা। আমি যদি এরকম বসি, যদি সামনে কেউ গুলি চালায়, আমি যখন মাটিতে শুয়ে পড়লে আমার গুলি লাগার চান্স বেশি। তারপর যদি সেটা সম্ভব না হয়, তখন আমি কি করি, এইভাবে ঘুরে গেলাম। তাহলে আমার যে এরিয়া অফ জোনটা, সেটা এই জায়গাটা এসে গেল, সেটা মুখটা আসছে না, এবং সেটা কম জায়গা। এটা আমার হয়তো হার্ডলি 10 ইঞ্চি হবে, কিন্তু এখানটাতে আমার 2.5 ফুট জায়গা পেয়ে যাচ্ছে, 2 ফুট 2.5 ফুট জায়গা পেয়ে যাচ্ছে, ঠিক আছে। যে কোনো জায়গায় গুলি লাগতে পারে, সেটা হচ্ছে টেকনিক আমাদের। তো মাটিতে শুয়ে পড়লাম, তারপরে বুঝলাম যে এটা মাইন ফেটেছে। মাইনটা কোথায় ফেটেছে, ধোঁয়া উঠছে দেখছি খেজুর গাছের মাথায়, একটা প্রায় 15 ফুট উঁচু খেজুর গাছের মাথায়, সেখানে মাইন লাগিয়ে রেখেছিল, সেইটাকে ব্লাস্ট করিয়েছে। এবং মাইনটা টার্গেট করা ছিল রাস্তার উপরে। ফরচুনেটলি তারাও ভয় পেয়ে, তারাও তো টেনশনে থাকে, একটু আগে ব্লাস্ট করিয়ে দিয়েছে। মানে যে ক্রাউডটা যাচ্ছিল, ক্রাউড মানে রিপোর্টারের সংখ্যা অন্তত কিছু না হোক 25টা 30টা ছিল, এত রিপোর্টার, তাদের সামনে গিয়ে মাইনটার মানে যে টার্গেটটা ছিল তার রাস্তার সামনে পড়লো। তার মধ্যে ছিটে পিটে লেগেছে, তারা কয়েকজন ইনজোর্ড হয়েছে। এবং আমাদের কি হলো, আমরা মাটিতে শুয়ে পড়লেও আমাদের 1-2জন সিকিউরিটি গার্ড হাঁটু গেড়ে ছিল বা এই ছিল, এই করছিল, মানে শুধু তার মধ্যে ঝড়ের মতো করে ইনসাস রাইফেল থেকে গুলি চালাতে শুরু করে। তখন আমাদের 3-4 জন গার্ড আমার সঙ্গে যারা ছিল আইআর ব্যাটালিয়ন, তারা ইনজোর্ড হয়। তখন আমাকে বলছিলাম যে স্যার, তখন অনেকক্ষণ পরে শুয়ে আছি, উপর দিয়ে গুলি যাচ্ছে গুলি সাই করে গুলি বেরিয়ে যাচ্ছে, সেটা বুঝতে পারছি যে গুলিগুলো চলছে, এবং থেকে ফায়ারিং করছে। তো আমরা দেখতে পাচ্ছি না, মানে খুব সারপ্রাইজিংলি আমরা কাউকে দেখতে পাচ্ছি না, ওরা কিন্তু আমরা দেখতে পাচ্ছি গুলি করছে। তাহলে কোথায় আছে, আমি তো প্রথম বোঝার সময়, এবং পুরো যদি আপনি যান দেখবেন ওই দিকের যে ল্যান্ড গুলো, সেটা আনডিউলেটেড, মানে ইউনিফর্ম একটা ফ্ল্যাট ল্যান্ড নয়, মানে উঁচু নিচু ল্যান্ডটা। তো আমি ঠিক নিশ্চয়ই কোনো খালের মধ্যে ওরা লুকিয়ে আছে। তখন একটা ইএফআর আমাকে চিৎকার করে বলছে, সুবেদার ডান দিকে ছিল, ওই সময় স্যামসিং ছিল আমাদের, যে এখন আইজি র্যাঙ্কে বোধহয় আছে স্যামসিং ছিল, আর আমাদের উৎপল নস্কর বলে একজন ছিল, 2জন আরো, এরা আমার থেকে জুনিয়র ছিল। তো আমি কমান্ড দিচ্ছিলাম। তো আমাকে ইএফআর একজন জিজ্ঞেস করলো, স্যার इधर से डायना से हम जाएंगे क्या, उधर एक खाल है लग रहा है, तो हम डायना से मुझे अगर हुक्म हो तो हम से जाएंगे और फायर भी करेंगे।
तुम जरूर करोगे, तुम्हारे ऊपर फायर कर रहा है, हम लोग का 4 आदमी इंजर्ड है, तुम फायर जरूर करोगे, तुम जाओ, तुम कर पाओगे? बोले हाँ सर मैं कर पाऊंगा, मुझे ऑर्डर दीजिए, মারনে का हुकुम है कि नहीं? আমি জরুর है। তো আমি ওকে অর্ডার দিলাম। তারপরে ইএফআর যেটা ছিল ওরা হাঁটু গেড়ে লুরাক রোল করে মাটিতে, রাইফেলটাকে পায়ের সঙ্গে লাগিয়ে ধরে নিয়ে এখন লুরাকনা বলে ওটাকে, এরকম করে রোল করে করে রোল করে করে ওরা প্রথমে দূরে অনেকটা দূরে ডান দিকে সরে গেল, সরে যাওয়ার অনেকটা দূর দিয়ে ঘুরে ওরা ডান দিকে তখন ওই শুয়ে শুয়ে করে করে ক্রল করে করে মাটির মধ্যে ওরা তখন এসে খালের মধ্যে ঢুকেছে, ঢুকে দেখেছে খালের মধ্যে পেয়ে গেছে, ওখান থেকে তখন ওরা এসএলআর থেকে দুম দুম করে ফায়ার করেছে। তখন আমি বুঝতে পারছিলাম যে এইবার হচ্ছে আসল মজাটা, এবং তখনই সঙ্গে সঙ্গে পড়ে গেছে 7-8 জন পড়ে গেছে, ওরা গুলি করেছে, তার মধ্যে ইনজিওর ছিল যেগুলোকে তুলে নিয়ে চলে গেছে, 4 জনের ডেড বডি গুলো ওখানেই পড়েছিল। তখন সন্ধ্যা নামছে, আমি তখন বললাম वापस आओ, बोले सर हम चेंज कर, मैं नहीं, शाम को कहीं भी कैजुअलिटी हो सकता है, शाम को हम कोई एक्शन नहीं लेंगे क्योंकि वो लोग एडवांटेजियस पोजीशन में है, उसको टोपोग्राफी पता है, हम लोग को टोपोग्राफी पता नहीं है, समझा करो। बोले नहीं सर हिम्मत हम हारेंगे नहीं। तो ওদিকে বুঝিয়ে বাজিয়ে রাত্রিবেলা কোথা থেকে গুলি করে দেবে, তখন তো কিছু বোঝা যায় না। তো আমি ওদিকে ব্যাক করিয়ে নিয়ে আসলাম, ওই ডেড বডিগুলো পড়ে থাকলো, কারণ আমাকে বললাম, আমি বললাম এরা এতে রাইটার্স বিল্ডিং তখন আমাদের হেডকোয়ার্টার ছিল, বললাম যে এখানে ডেড বডি কয়েকটা পড়েছে, 3-4 লোক ওদের পড়ে আছে। তখন বলছে যে আমাকে বললো যে তোর বলা হলো যে আই ওয়াজ টোল্ড ডোন্ট গো দেয়ার, ওরা ফেলে গেছে, ওরা হয়তো কোথাও পাহারা দিচ্ছে, গুলি করে দেবে। তো আই ওয়াজ ট্র্যাপ ভার্চুয়ালি। ওই দিন আমি খুব কষ্ট করে বেরিয়েছি, মানে ওই দিন আপনি মৃত্যুর মুখ থেকে ফিরে এসেছেন, একদম মৃত্যুর মুখ থেকে, কারণ আমার যে পাশ থেকে যে 3-4 জন ছিল তারা 4 জন তো ইনজুরি হয়েছে, বুলেট ইনজুরি। আচ্ছা, বুলেট ফরচুনেটলি একজনের হাতে লেগেছে, একজনের থাই লেগেছে, দুজনের হাতে লেগেছে, একজনের থাই লেগেছে, একজনের এই গোড়ালি কাছে লেগেছে। তো ওদিকে নিয়ে আমরা আবার রোল করে করে আমরা পিচ রাস্তায় এসে গাড়ি করে দূরে করে একটা ইটের, মনে আছে যে ইটের পাঁজা লাগানো ছিল, বেশ বড় অনেকগুলো ইট থাক করে লাগানো ছিল, সেই ইটের আড়ালে গিয়ে দাঁড়ালাম, থেকে ওখান থেকে গাড়িটাকে ডাকলাম ওয়্যারলেসি করে, ম্যান প্যাকে করে ডাকলাম, গাড়ি এলো, তুলে নিয়ে ওদিকে হাসপাতালে পাঠালাম, এবং আমরা সন্ধ্যা পর্যন্ত ওখানে পড়েছিলাম। যখন সন্ধ্যা হলো তখন আমরা ওখানে কিছু ব্লাস্ট ফায়ার করে দিয়ে আমরা ব্যাক করে চলে আসলাম। তো সেইটা একবারে আমি ওই একবার মৃত্যু মুখে পড়েছিলাম, আরেকবার বনগাঁতে মাঝখানে আমি আপনার কাছ থেকে অন্য একটা প্রশ্নে যেতে চাই, তারপরে ওটা পরে আমরা উদ্ধার করলাম এই রামগড় ফাঁড়িটাকে। তারপরের দিন অনেকটা জায়গা পর্যন্ত এগোলাম, দিয়ে রিমুভ করলাম, তারপরে আমাদের সব বিএসএফ যোগ দিল। বিএসএফ যেটা কাছে ওর কাছে মোটর আছে, আমাদের কাছে মোটর নেই, ওরা মোটর থেকে তখন ওই ফায়ার করছিল আর কি, মোটর থেকে সেলগুলো ফেলছিল বোমের মতো, যেখানে পড়বে অনেকটা জায়গা জুড়ে তার ইম্প্যাক্ট হবে। তো এই মোটরে যখন সেল ফেলতে আরম্ভ করলো জঙ্গলের ভেতরে, তখন ওরা দেখলো যে আর পারা যাবে না, পালিয়ে গেল। যখন আমরা গিয়ে পৌঁছালাম রামগড় ফাঁড়ি, সেটা বিকেলবেলা, পরের দিন বিকেলে যখন পৌঁছালাম, তখন গেলাম, দেখলাম যে আর কেউ নেই, তবে হ্যাঁ ওদের অস্তিত্ব রয়ে গেছে। তার আগে আমরা লোক ঢুকিয়ে ওখানে সবজি বিক্রি করতে গিয়ে ওদেরকেও অ্যাসেসমেন্ট করেছিলাম যে কত লোক আছে। ওরা প্রায় 60-70 জন ওখানে ছিল। আচ্ছা, তো ওরা রান্না বান্না খাওয়া দাওয়া সব করছে। আর ছাদের উপরে, ফাঁড়ির ছাদের উপরে যেরকম আমরা সেন্ট্রি পোস্ট লাগিয়েছিলাম, সেই সেন্ট্রি পোস্টে ওরাও সেন্ট্রি রেখেছে, যে পুলিশ আসলে গুলি করবো আর কি। খুব সারপ্রাইজিং, এটা আমার কাছে একটা অদ্ভুত ঘটনা যে আমাদের সরকার, আমরা পুলিশ, আমরা ওই জায়গা ধরতে পারছি না, আমাদের ফাঁড়িতে মাওবাদী বসে আছে। ঠিক আছে, আরটা হচ্ছে ওটা কাঁটাডি বলে বোধ হয়, এটা যে জায়গাটা আরেকটা যেটা ছিল ফাঁড়িটা, ওটাও দখল করছিল। তারপরে আমরা ওখান থেকে আবার ওয়াক করে প্রায় 4-5 কিলোমিটার দূরে, সেখানে মনোজ ভার্মা আর প্রবীণ কুমার, ওরা দুজন ওখানে এলেন, ওখান থেকে ওরা এসে মুক্ত করলেন, আমরা আবার ওদের সঙ্গে জয়েন করলাম, গিয়ে আমরা ওখানে সেলিব্রেট করলাম যে আমরা এটাকে, দুটো ফাঁড়িকে আমরা মুক্ত করলাম, পুরো দুটো ফাঁড়িকে ক্যাপচার করে নিয়েছিল, একটা গোয়ালতোড়, একটা লালগড়ের ভেতরে পড়ে। মানে এটা করেছেন, এটা একটা অনেক ভালো কাজ। সঙ্গে সিদ্ধার্থ গুপ্তা ছিলেন, তিনি পরে যোগ দিলেন, দিয়ে উনি লিড করছিলেন, আমরা সবাই একসঙ্গে ছিলাম। অর্ণব ঘোষ ছিল, তারপরে এই শ্যাম সিং ছিল, উৎপল ছিল, মনোজ ভার্মা সাহেব ছিলেন, প্রবীণ কুমার ছিল, অনেকেই আমরা ছিলাম। কিন্তু করে আমরা আলটিমেটলি ফাইনালি উই অ্যাচিভ দ্য গোল। ঠিক আছে, তখন আমাদের খুব ভালো উল্লাস হলো, প্রচুর পরিশ্রম হয়েছিল, মৃত্যুর সাথে পাঞ্জা। এই যে এই সবগুলো, এই হাতের এই জায়গাগুলো ছিঁড়ে দিল ক্রলিং করে করে, ওই লাল কাঁকুরে মাটি তো, এই হাতগুলো সব রক্তাক্ত অবস্থা হয়ে গেল। পরের দিন আমরা এই ইয়েতে লাগিয়েছিলাম যে ওই ক্রেপ ব্যান্ডেজ ফ্যান্ডেজ, কত আর ওই এগুলো আমরা জানতাম না যে হবে, তাহলে এখান থেকে কিনে নিয়ে যেতাম। তো ক্রেপ ব্যান্ডেজ বেঁধে হাতে গেছিলাম যাতে ক্রলিং হতো, সব ছিঁড়ে ফিরে সব উড়ে গেছে, তাতেও ইঞ্জুরি হয়েছিল। বাট আলটিমেটলি আমরা যে ওটা মুক্ত করতে পেরেছিলাম, সেটা আমাদের কাছে একটা দারুণ পাওনা, এবং আমরা ভীষণ খুশি হয়েছিলাম। পুরো কালো হয়ে গেছিলাম ওই সময়টা, এত মানে রোদ ছিল, কড়া রোদ। আমার মনে আছে যে প্রথম যে ঘটনাটা ঘটলো পিংবনিতে ব্লাস্টটা, সেটা হচ্ছে 19 জুন 2009। আচ্ছা, 19 জুন 2009। পরের দিন দেখবেন আনন্দবাজার বা অন্যান্য কাগজগুলোতে মানে লিড নিউজ ছিল যে চলছে গুলি, ফাটছে বোমা, ইঞ্জুরি হচ্ছে, এই সমস্ত গুলো ছিল।
সেই পেপারটা বোধহয় আমার কাছে আজও হয়তো কোথাও রয়েছে। অন্য প্রশ্নে যাব, সেটা রাজনৈতিক এবং এটা সামাজিক রাজনৈতিক প্রেক্ষাপটে আপনি তো বিভিন্ন জায়গায় ছিলেন। আপনার সাথে সিপিএম এর কি কোনো সেরকম মানে আইডিওলজিক্যাল কিছু কনফ্লিক্ট ছিল বা কিছু অন্য কিছু, যে খুব পিটিয়েছেন আপনারা? আমি যেটা জানতে পেরেছি যে সিপিএম এর লোকেদের খুব পিটিয়েছেন। না, সিপিএম, তৃণমূল, কংগ্রেস এরকম বলে আমার কোনো আলাদা কোনো ফিলিংস ছিল। আমি একদম 100% পুলিশ, নিখাত পুলিশ। আমি যেখানে চাকরি করেছি, যেমন আমি সল্টলেক স্টেডিয়ামে রেড করে দিলাম। আচ্ছা, সল্টলেক স্টেডিয়ামে আমি জানি যে এখানে সুভাষবাবুর অফিস আছে, সুভাষবাবুর অফিসের পাশের রুম থেকে রেড করে আমি 16 জনকে ধরলাম। 16 জনকে? 16 জন। কেন ধরলেন? বড় খোকা, নিমাই, এই সমস্ত ক্রিমিনাল ছিল, ক্রিমিনালস। এরা সব হাওড়ার ক্রিমিনাল, কেউ বালির ক্রিমিনাল, কেউ এই আপনার দক্ষিণেশ্বরের ক্রিমিনাল, কেউ হচ্ছে এই দমদমের ক্রিমিনাল, এই টোটন ফোটন ছিল ওখানে। তারা সুভাষ চক্রবর্তী ওখানে কি করছে ক্রিমিনাল? এরা এখানে ওই যে ছিল, ওদের যে লিডার ছিল, গ্যাং লিডার, সেটা হচ্ছে পলাশ দাস। আচ্ছা। তা পলাশ দাসের এরিয়া অফ অপারেশন ছিল খুব লম্বা, বড়। আচ্ছা। সে বালির ক্রিমিনাল, সে হাওড়াতে ক্রাইম করতো, তারপরে সে ক্রাইম করতো দক্ষিণেশ্বরে, সে বালিতে তো করতোই, তারপরে সে দক্ষিণেশ্বরে করতো, তারপরে সে হাসনাবাদ পর্যন্ত, একদম হাসনাবাদ পর্যন্ত ওই রেঞ্জ ধরে বসিরহাট, হাসনাবাদ এই দিক দিয়ে করতো। মানে ছোটখাটো একটা ডন। হ্যাঁ, একটা বড় ডন। পলাশ দাস যেদিন হয়, যেদিন আমাদের মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় যেদিন শপথ নেন, হ্যাঁ, সম্ভবত 20th মে, হ্যাঁ 20th মে, ওই দিন ও মার্ডার হয়ে যায়। আচ্ছা। হ্যাঁ, কিন্তু ওকে ধরেছিলাম আমি সেইবারে সল্টলেক স্টেডিয়াম যে রেড করেছিলাম, সেদিন ও পালিয়ে যায়। সেদিন ভাঁওতা দিয়ে পালিয়ে যায়। মানে আমি যখন একটা রুমকে ক্যাপচার করে নিয়েছিলাম, আমি আর আমার সঙ্গে সমীরণ রায় বলে একজন অফিসার ছিলেন, বান্টরা থানার ওসি ছিলেন, আইসি ইন্সপেক্টর আর কি। তো তিনি এবং আমাদের টিম ছিল পুরো, যখন ঘেরে ফেলেছি, যখন ওটাকে আমরা ধাক্কাধাক্কি করছি, ভাঙার চেষ্টা করছি দরজাটাকে, যে ওই ডরমেন্টারি, সল্টলেক স্টেডিয়ামের ভিতরে ডরমেন্টারি দরজাটা ভেঙে ভিতরে ঢুকবো, আর সমীরণকে পিছন দিকে গার্ড করে রেখেছিলাম, তখন একজন হাফ প্যান্ট পরে, বারমুডা পরে, একটা স্যান্ডো গেঞ্জি পরে আমার কাছে এসে বললো, আর অনেকে টিচার ফিচার বেরিয়েছিলেন, কারণ অন্যান্য রুমে যারা ছিলেন তারা সব বেরিয়ে গেছিলেন, এত আওয়াজ হচ্ছিল, সবাই বেরিয়ে গেছিলেন যে কি হচ্ছে দেখার জন্য। তো আমাকে কয়েকজন টিচার চিনতেন, তার কারণ আমি এসডিপিও কান্দি ছিলাম মুর্শিদাবাদে তার আগে। তো তারা চিনেছে, স্যার আপনি এখানে? আমি রেড করতে এসেছি। ওরা তাহলে ঠিক আছে, ওরা ঘুমিয়ে, আমি আমরা ঘুমাবো নিশ্চিন্তে, আপনি নিশ্চিন্তে ঘুমান আপনারা, আপনি কালকে ওদেরকে একটা মিটিং ফিটিং ছিল, জয়েন করবে আর কি। তখন একজন ওই ওদের মধ্যে গোলমালের সময় একটা ছেলে এলো, বারমুডা পরে আর স্যান্ডো গেঞ্জি পরে, আমাকে এসে বলছে যে স্যার এখানে কি হচ্ছে? আমরা এখানে কিছু ক্রিমিনাল রয়েছে, তুমি যাও, তুমি ঘুমাবে যাও। কোথা থেকে আসছো? বলে আমি স্যার এখানে আছি, এই ভিআইপি রুমে আছি, তো আমি দেখতে এলাম এত আওয়াজ হচ্ছে, তো আমি যাও ঘুমাবে যাও নিশ্চিন্তে, আমি আছি এখানে, এখানে ধরে নিয়ে যাবো। তো আমি বলছি, বাবা এখানে সল্টলেক স্টেডিয়ামে ক্রিমিনাল? অবাক কাণ্ড। সে বলছে? হ্যাঁ, সে বলছে অবাক কাণ্ড। আচ্ছা। তারপরে এইসব তো আমরা 16 জনকে, ওই ঘরের মধ্যে ছিল 16 জনকে ধরলাম, প্রায় 10-12টা আর্মস ছিল, ধরলাম। আর্মস ছিল প্রচুর। ওই পিছনেই একটা কিচেন ছিল, কিচেনের চালের বস্তার ভিতরে আর্মস গুলো রেখেছিল, গুলি পেলাম প্রায় 90। এরা কি মানে সুভাষ চক্রবর্তী আশ্রিত? সুভাষ চক্রবর্তী আশ্রিত বলবো না, ওদের মধ্যে কেউ একজন বুক করে দিয়েছে। এখন এটা আমার বলা ঠিক হবে না, উনি বেঁচে নেই, সরকারে নেই, ওরা আমি যা ইচ্ছা করে দেবো তা তো নয়। এখন কেউ না কেউ বুক করেছে ওদের হয়ে, আচ্ছা, ক্রিমিনালদের হয়ে। আর সুভাষবাবু তো ডাইরেক্ট বুক করেন, তিনি মন্ত্রী। কেউ ওর চালা চামুন্ডা কারোর কাছে গিয়ে বুক করেছে, কোনো একটা নামে বুক করেছে, তারপরে এসে ঢুকেছে। এখন সেইভাবে তো কেউ ছিল না। সৌমিত্র কি নাম, বেহালার ভদ্রলোক, কর্নেল সৌমিত্র ব্যানার্জি বোধহয়, উনি ছিলেন তখন ওই সল্টলেক স্টেডিয়ামের চার্জে। তোমার বেচারা চাকরিটা চলে যায় আমি রেড করার। আচ্ছা। তো উনি ওই কর্নেল হিসাবে ওই সল্টলেক স্টেডিয়ামের দায়িত্বে ছিলেন। তো যেহেতু ওই ক্রিমিনালগুলো ধরা পরে ওনার চাকরিটাই চলে যায়। তো আমি বললাম সরি, আমার কিছু করার ছিল না, আমাকে ওখানে ঢুকতে হতো, ওখানে ক্রিমিনালগুলো ছিল আমাদের। তো এই বারমুডা পরে, এই যে বারমুডা পরে যে আমাকে বললো, ওরে বাবা অবাক কাণ্ড, এখানেও ক্রিমিনাল, তো সেই হচ্ছে পলাশ দাস। সেই পলাশ দাস? হ্যাঁ। মানে ক্রিমিনাল এসে আপনার সাথে আমাকে জিজ্ঞেস করছে যে এখানে কি হচ্ছে, তো আমি বললাম যে এখানে কিছু ক্রিমিনাল আছে, ওদিকে ধরে নিয়ে যাবো। ওরে বাবা অবাক কাণ্ড, এ তো একদম বলিউডের সিনেমার মতো। হ্যাঁ, সিনেমা বলে এখানেও ক্রিমিনাল। আচ্ছা, এবার যখন ধরলাম তখন আমি পলাশ তো ধরলাম, পলাশ কোথায়? পলাশ তো এখানে থাকবে, কারণ আমার মানে তাকে জিজ্ঞেস করছেন না, পলাশ তো বেরিয়ে গেছে, ও বেরিয়ে গেছে। তখন আমি যখন ওই লোকগুলোকে ধরেছি, তারপরে টোটন গিয়েছিলাম, পলাশ কোথায়? তখন ওর মুখের দিকে, তখন বড় খোকা, নিমাই এরা সব ছিল, হাওড়ার খুব নাম করা। তখন বড় খোকা, নিমাই বলছে বড় খোকা বলে দে, সাহেবকে যখন ধরে নিয়েছে বলে দে, নাহলে মার খাবো কেন। তখন বড় খোকা বলছে, স্যার ওই আপনি দেখুন তো, ওই পাশের ঘরে দেখুন তো, হ্যাঁ পাশের ঘরে দেখুন তো, ওই ভিআইপি শুটে আছে। আমি তো ভিআইপি শুটে গেছি, দেখি দরজা খোলা, দেখি একটি ফুটফুটে বউ রয়েছে সেখানে, তো তার নাম দেবযানী চক্রবর্তী, তার একটা বাচ্চা মেয়ে রয়েছে। তো আমি বললাম, এটা এখানে বলে এখানে পলাশ ছিল? বলে হ্যাঁ সে তো ছিল। আমি কোথায় এখন? বলে সে যে ওই যে আপনার সঙ্গে কথা বলছিল। আমি তো দরজা দাঁড়িয়ে দেখছিল,
মানে ও আমার সঙ্গে কথা বলতে এসেছে, ও দরজা দেখলো, আমি দরজা দাঁড়িয়ে দেখছিলাম আপনার সঙ্গে কথা বলছিল, আমি বললাম তাহলে আপনার চেনা বোধ হয়। আমাদের কোর্স দৌড় করালাম, তা হায়ার হোটেল ফোটেল চৌদিক ওদিক দিয়ে ঘেরে ফেললাম, কিন্তু সে তখন পালিয়ে গেছে। আপনার এইগুলো নিয়ে তো সিনেমা হওয়া উচিত, মানে করলে নিশ্চয়ই আমি রাজি আছি, আমি তো সিনেমা করেছি আগে, আমি আলিয়া করেছি। বাংলার প্রযোজকরা আপনার সাথে যোগাযোগ করেন না কেউ? মানে এত সুন্দর সুন্দর প্লট, আমি জানি না, দেখি 10টার মধ্যে 8টা বাংলা ফিল্মই আমরা দেখতে যাই, আবেগের জন্য দেখতে যাই, কিন্তু দেখতে ইচ্ছে করে। আমি এখন ফেসবুকে আমাদের যে ক্রাইম স্টোরি গুলো কিছু কিছু লিখছি। আগে তো আমি ক্রাইম স্টোরি মানে ক্রাইম টাইম বলে একটা বই লিখেছি, সেই বইগুলো গল্পগুলো পাবলিশড হয়েছে। আপনি ঠিক ভালো করেছেন এটাকে তুলে এনে। আপনার অনেক কর্মকাণ্ডের মধ্যে আপনি একজন ভালো লেখক, আপনি সাহিত্য চর্চা করেন, আপনার অনেক বই বেরিয়েছে, আপনি দেশেও নিয়মিত লিখেছেন। হ্যাঁ, দেশে আমি আমার ধারাবাহিক উপন্যাস বেরোতো, সান্তায় ধারাবাহিক উপন্যাস বেরোতো, কৃত্তিবাসে আমার পূজা সংখ্যায় বেরিয়েছে, আমার আনন্দবাজারে পূজা সংখ্যায় গল্প বেরিয়েছে। আমরা অনেক আর্টিকেল লিখেছি দেশে, আনন্দবাজারে লিখেছি, গল্প লিখেছি রবিবাসরিয়াতে, রবিবারীয়তে ধারাবাহিক অনেক লিখেছি। একজন আইপিএস ক্রিমিনালদের আমি চেষ্টা করে আছি, মানে ক্রিমিনালদের নিয়ে কাজকর্ম, না না ওইগুলোকেই, তার মধ্যে সাহিত্য আমি যেগুলো উপন্যাস লিখেছি মানে এত ক্রাইম ওরিয়েন্টেড, মাল্টিফেসেটেড ক্যারেক্টার, ওটা কিন্তু ক্রাইম ওরিয়েন্টেড নয়। ক্রাইমের জন্য ক্রাইম টাইম লিখেছি, ক্রাইমের গল্পগুলো আলাদা। আচ্ছা, আর বাকি যে আমার উপন্যাস যেগুলো দেশে বেরিয়েছে ধারাবাহিক, বা আপনার এই আনন্দবাজারে বেরিয়েছে, বা কৃত্তিবাসে বেরিয়েছে, বা আমি সানন্দায় ধারাবাহিক লিখেছি, সেগুলো ক্রাইম বেসড নয়, সেগুলো সামাজিক উপন্যাস। আপনার তো একটা সিনেমাও হয়েছে। হ্যাঁ, আলিয়া বলে একটা আমি ডাইরেক্ট করছিলাম, আমার সঙ্গে আরো ছিলেন অনিকেত চ্যাটার্জি ছিলেন, ও খুব ভালো ভালো আর্টিস্ট ছিলেন, কৌশিক গাঙ্গুলি ছিলেন, ও খুব বড় অভিনেতা, তো উনি ওটাই ভিলেন হয়েছিলেন। তনুশ্রী চক্রবর্তী ছিলেন, তারপরে প্রিয়াঙ্কা সরকার ছিলেন, সায়নী ঘোষ এখন যে এমপি আমাদের তিনি ছিলেন, অঙ্কিতা চক্রবর্তী ছিলেন, বাদশা মৈত্র ছিলেন, খরাজ মুখার্জি ছিলেন। তো বেশ ভালোই চলেছিল ফিল্মটা। পরে আমি দেখলাম যে বাংলা ফিল্ম করে যে অডিয়েন্সটা আর কি তার এত কম, যে টাকা খরচ হয়, হয়তো 1 কোটি টাকা খরচা হলো, 1,20,00,000 টাকা সে আর্ট করলো, ঠিক আছে, তারপর ট্যাক্স ফ্যাক্স ওটা নানা রকম ভাবে চলে যায়, কিছু 70 বেচে রাইট ফাইটস বেচে ওইটা হয়তো কিছু টাকা আর পাওয়া যায়, না হলে 20 লাখ টাকা লস হবে। তো আমি তখন থেকে ঠিক করলাম যে আমি হিন্দি ফিল্ম বানাবো। তো আমি এটা গুলাবি আসমান বলে 18 মিনিট নিজে আর কি আমি একটা ফিল্ম বানিয়েছি কয়েকজনকে নিয়ে। তার মধ্যে অশ্বিন কুমার বলে একজন ছিল, যেটা আপনার ওই সাবধান ইন্ডিয়াতে যে রোল করে দেবেন, অশ্বিন কুমার, ওকে আমি নিয়ে এসেছিলাম। আর এখানকার লোকাল কিছু আর্টিস্ট এবং একজন বোম্বের আর্টিস্ট ছিল, দিয়ে আমি একটা ফিল্মটা শুট করেছিলাম। তো সেটা আমার গত বছরের কান ফিল্ম ফেস্টিভ্যালে অ্যান্থোলজিতে দেখানো হয়েছিল। আচ্ছা, হ্যাঁ, কান ফিল্ম ফেস্টিভ্যালে। কিন্তু এইবারে আমি ওই ফিল্মটাতে অনেকগুলো অ্যাওয়ার্ড পেয়েছি, ইন্ডিয়াতে, নেপালে পেয়েছি, অন্যান্য জায়গাতে বিভিন্ন অ্যাওয়ার্ড পেয়েছি। কিন্তু ওই ফিল্মটা আমি এখনো রিলিজ করিনি, 18 মিনিটের ফিল্ম তো কোথায় করবো সেটা আমি জানি না বলে আজকে আমার রিলিজ হয়নি, আমার কাছেই পড়ে আছে ফিল্মটা। তো আমি এরকম ছোট ছোট গল্প বানাতে পারি, বড় গল্প বানাতে পারি। আমি স্ক্রিপ্ট রাইটার্স অ্যাসোসিয়েশন SWA যেটা, তার আমি মেম্বার বোম্বেতে। তারপরে IFTDA যেটা আছে, ইন্ডিয়ান ফিল্ম অ্যান্ড টেলিভিশন ডাইরেক্টরস অ্যাসোসিয়েশন, সেটারও আমি মেম্বার। তো ওটা নাম করা খুব একটা IFTDA। তার মানে আমরা ফিল্মটা আমি বানাবো বলে পূর্ণদৈর্ঘ্য ছায়াছবি দেখবো আমরা। আমি চেষ্টা করছি যাতে হিন্দি ফিল্মে যদি কেউ বানাতে রাজি থাকে আমি সঙ্গে সঙ্গে রাজি হয়ে যাবো। কিন্তু আমি দেখলাম যে এতদিন ধরে বসে আছি, একটা দুটো বাংলা বানানো যেতে পারে যদি ভালো ক্রাইম স্টোরি নিয়ে। আমার অনেক ভালো ভালো ক্রাইম স্টোরি আমার কাছে আছে, এগুলো তো বলছি, এগুলো তো আমি তো বলবো, অ্যাপিল করবো যে আমাদের বাংলার যারা প্রযোজক আছেন, ইনভেস্টার্স আছেন, তারা কমসে কম এই স্টোরিগুলোকে তুলে রোমহর্ষক কাহিনী একটার পর একটা রিলিজ করা যেতে পারে, OTT প্ল্যাটফর্মগুলোকে ইউজ করা যেতে পারে আপনার এই ক্রাইম স্টোরিগুলোকে নিয়ে। যদি কেউ করতে চায় আমি রাজি আছি, কারণ এগুলো ইন্টারেস্টিং। কোন ফিল্ম ফ্লপ হয়ে যাচ্ছে, কেন হয়ে যাচ্ছে, তার নানান কারণ, কিন্তু আপনার এগুলো ফ্লপ হওয়ার কোনো আমি কারণ দেখি না, পরিষ্কার কথা। কারণ লোকেরা এগুলো কিন্তু দেখতে চায়। দেখি যদি কেউ ইন্টারেস্টেড থাকে নিশ্চয়ই আমি ভবিষ্যতে ফিল্ম বানাবো। আর এখন তো রাজনীতিতে রয়েছি পুরো দস্তুর, লেখালেখি একটু করছি, এখন এই ফেসবুকে ছোট ছোট গল্প লিখছি, আর একটা উপন্যাস আমি লিখছি। সেই উপন্যাসটা শেষ হচ্ছে না কিছুতেই, লেখা মানে অনেকদিন না লেখার ফলে অভ্যাসটা চলে গেছে। তারপরে এই পলিটিক্যাল কারণে নানান মেন্টাল ডিস্টারবেন্সের জন্য আমি বেশ হাত খুলে যে লেখা। আমরা আসবো, আমরা সেকেন্ড পার্টে একটা ছোট্ট বিরতি। এবার একটু আমরা রাজনৈতিক প্রশ্নে যাব। নিশ্চয়ই। আমরা লাস্ট 3-4 মাস থেকে দুটো জিনিস দেখতে পাচ্ছি সমস্ত ভারত জুড়ে, বিশেষ করে পরিযায়ী শ্রমিক যারা বাংলা থেকে পরিযায়ী শ্রমিকরা বাইরে আছে, তাদের উপরে বিভিন্ন রাজ্যে আক্রমণ নেমে এসছে। বিশেষ করে বিজেপির বিভিন্ন শাসিত রাজ্যগুলোতে, যেখানে বাংলাদেশির নামে, বাংলা ভাষা বলার অপরাধে তাদের বাংলাদেশি নামে স্ট্যাম্প করে তুলে নিয়ে গিয়ে ডিটেনশন হোল্ডিং সেন্টারে রাখা হচ্ছে। গুজরাট বলুন, রাজস্থান বলুন, ইউপি বলুন, দিল্লি বলুন, সব জায়গায় একই পরিস্থিতি। এবং তাদেরকে দস্তুর মতো
পেলোডারে করে ছুঁড়ে ফেলা হয়েছে ভারতীয় নাগরিকদের, সাংঘাতিক। সেটা নিয়ে আপনার কি বক্তব্য? মানে আমি এটা কি বলবো, এটা একদম অসভ্যতা বললেও কম বলা হয়, এর থেকে ডেরোগেটরি কিছু হতেই পারে না। দেখুন, বাংলাদেশি ভাষার বলছে যে হরিয়ানা পুলিশে লিখেছে যে বঙ্গভবনে নোটিশ, দিল্লি পুলিশ নোটিশ দিয়েছে যে বঙ্গভবনে পাঠিয়েছে যে বাংলাদেশি ভাষা কেউ যদি বলতে পারে তাহলে আসলে বাংলাদেশি ভাষা মানে বেঙ্গলি বাংলা ভাষা। বাংলা যেটা ভারতের যতগুলো ভাষা আছে তার মধ্যে একটা স্বীকৃত ভাষা, দ্বিতীয় বৃহত্তম ভাষা, এবং এটা ইন্টারন্যাশনাল যদি ধরেন তাও বোধহয় 5th বা 6th লেভেলে আছে। 40 কোটি মানুষ, ওই পৃথিবীতে 800 কোটি মানুষ আছে, তার মধ্যে 40 কোটি মানুষ বাংলা ভাষায় কথা বলে। আর বাংলা ভাষা এমন একটা ভাষা, সেখানে দুটো ন্যাশনাল অ্যানথেম, জাতীয় সঙ্গীত যেটা, সেটা লেখা হয়েছে। ভারতবর্ষের জনগণমন বাংলায় লেখা, বাংলাদেশের আমার সোনার বাংলা আমি তোমায় ভালোবাসি সেটা লেখা, এবং শ্রীলঙ্কার ন্যাশনাল অ্যানথেম সেটাও ইন্সপায়ার্ড বাই রবীন্দ্রনাথ ঠাকুর। তিনি যে লিখেছেন, তিনি শান্তিনিকেতনে থাকতেন, সেখান থেকে ইন্সপায়ার্ড হয়ে লিখেছেন। আর একটা বড় কথা যে প্রথম নোবেল পুরস্কার আমাদের রবীন্দ্রনাথ ঠাকুর, এবং এই বাংলা ভাষায় লিখেই। তিনি গীতাঞ্জলি লেখার জন্য নোবেল পুরস্কার পেয়েছেন, কিন্তু একটা বই লেখার জন্য কাউকে নোবেল পুরস্কার দেওয়া হয় না, তার সার্বিক কাজের উপর তাকে নোবেল পুরস্কারটা দেওয়া হয়। সব থেকে বড় জিনিস, তিনি ভারতের জাতীয় সঙ্গীত একজন বাঙালি লিখেছেন, ভারতের জাতীয় গান বন্দে মাতরম সেটাও একজন বাঙালির লেখা, এবং বাংলা বলছে বাংলাদেশি ভাষা। এবার আরেকটা ইম্পর্টেন্ট জিনিস, এখানে যত বিপ্লবী ছিল, সেটা আপনি নেতাজি সুভাষচন্দ্র বোস বলুন, যারা ফ্রিডম ফাইটার আর কি, সে চিত্তরঞ্জন দাস বলুন, অরবিন্দ বলুন, ঘোষ বলুন, তারপরে বিনয় বাদল দীনেশ বলুন, বা প্রফুল্ল চাকি বলুন, বা এই কত বলবো। আপনি যদি আন্দামান সেলুলার জেলে যান, ওখানে দেখবেন যত লোকের নাম লেখা আছে, 90%, হ্যাঁ 70% বেশি মিনিমাম তো বলবো। পাঞ্জাবের লোক আছে কিছু, আর বাঙালি তো 70%-এর বেশি, বাঙালি আরো বেশি। আন্দোলন শুরু হয়েছে এখান থেকেই মূলত, সে এখন থেকে না। সেই বঙ্গভঙ্গ যে 1905 সালে লর্ড কার্জন করেছিলেন অক্টোবর মাসে, এই সামনে অক্টোবর, 16 অক্টোবর বোধহয়, আমি ঠিক মনে নেই ডেটটা, উনি শুরু করেছিলেন। তো বাঙালিরা হচ্ছে একদম ঝাঁপিয়ে পড়ে বুক দিয়ে সবথেকে বেশি পরিশ্রম করেছে যে বিপ্লব আন্দোলন বা যা কিছু ফ্রিডম ফাইটিং এ, সেটা করেছিল কিন্তু বাঙালি এবং পাঞ্জাবিরা মূলত, মারাঠিরাও করেছে। কিন্তু কোথাও আমি দেখলাম না আজকে যারা রাজনৈতিক দল, তারা কিন্তু সেখানে বুট লিকিং করেছে। সাভারকার একটা রীতিমতো কোনো মানে সব থেকে, আপনি যদি ইন্টারনেটে সার্চ করেন যে সব থেকে কতবার ক্ষমা চেয়েছে এই ব্রিটিশদের কাছে, দেখবেন সেটা সাভারকারের নাম আসবে। এবং সে তো ক্ষমা টমা চেয়ে তো অনেক রকম নাক্ষত দিয়ে করে, তারপরে সে তো বেরিয়ে তার কোনো ইডিওলজি ছিল না, সে ভাতা নিত, ব্রিটিশদের কাছে ভাতা নিত। এই যে আমরা যেখান থেকে বিজেপি এসেছে, এই জনসভা এই থেকে এদের যে উৎপত্তি হয়েছে আর কি, জনসংঘ থেকে, জনসংঘের যারা, জনসংঘের জন্ম হিন্দু মহাসভা, হিন্দু মহাসভা থেকে জনসংঘ হয়েছে। এবার এরা দেখবেন যে সমস্ত লোকগুলো আমাদের আন্দোলন যারা করছে, বিপ্লবীদের, তারা ধরাতো, তারা সোর্সের কাজ করতো ব্রিটিশের পুলিশে। এবং এই দ্বিজাতি তত্ত্ব যেটা যেন আমরা ভুগছি, এই দ্বিজাতি তত্ত্ব আমাদের এনেছিলেন আমাদের সৈয়দ আহমেদ, এই স্যার সৈয়দ আহমেদ, যে সে তো অনেক আগে, সেটা হচ্ছে কি 19ঊনবিংশ শতাব্দীতে 1895 এইরকম সময় এনেছিলেন। কিন্তু সেইটাকে যে সমর্থন করেছিল, তাই এই মূলত হচ্ছে কি সাভারকার, গোলওয়ার্কার, জিন্নার সঙ্গে তারা হাত মিলিয়ে বলছে না পাকিস্তান দিতে হবে ওদের। সব থেকে বড় সমর্থক ছিল এরা। জিন্না হয়তো তুলেছিলেন প্রসঙ্গটা, কিন্তু এরা ছিল দেশ বিভাজনের সব থেকে বড় সমর্থক, এবং তারা আর ভারতের স্বাধীনতা আন্দোলনে এদের কোনো রোল নেই, ভূমিকা নেই। সব থেকে বড় কথা এই যে এদের যারা উত্তরসূরি, পূর্বসূরি যারা, এই যারা বিজেপি যারা উত্তরসূরি, তাদের কোনো আন্দোলনে, এই স্বাধীনতা সংগ্রামের আন্দোলনে এতটুকু ভূমিকা ছিল না, উল্টো ভূমিকা ছিল। এরা আজকে সব থেকে বড় তারা আজকে দেশভক্ত হয়ে গেছে, দেশপ্রেমী হয়ে গেছে, তারা আজকে বাঙালিরা বাংলাদেশি হয়ে গেছে, তারা বাংলাদেশি হয়ে গেছে। তারা এখন গোবর নিয়ে, গোমূত্র নিয়ে আইআইটিতে রিসার্চ করছে, পৃথিবী যখন কোথায় পৌঁছে যাচ্ছে, তখন এরা সমস্ত দেশের চিফ সেক্রেটারিকে লিখছে যে সব জায়গায় ডিটেনশন সেন্টার, হোল্ডিং সেন্টার বানাও, এবং এদেরকে ধরে জেলে বাঙালিকে ডিটেন করতে, টার্গেট বাঙালি। দেখুন, আমি একটা কথা বলি, যদি বাংলাদেশে কোনো লোক থাকে, বাংলাদেশ বাংলা ভাষায় কথা বলে, আমরাও বাংলা ভাষায় কথা বলি। সেক্ষেত্রে বরাক যে এরিয়া আছে আসামের, ত্রিপুরা আছে, কিংবা আসামের বেশ সুপ্রিম কোর্ট তো একটা জিনিস পরিষ্কার বলে দিয়েছে, হিন্দি আর উর্দুর মধ্যে কোনো ডিফারেন্স নেই। হিন্দি আর উর্দু একই ভাষা, শুধু স্ক্রিপ্ট আলাদা। তাহলে কি পাকিস্তানের ভাষার আমি হিন্দুস্তানের ভাষা এক হলো নাকি?
আমরা কি বলে দেবো যে এরা পাকিস্তানি? এটা তো হয় না। অদ্ভুত এরা লজিক। এরা বেশিরভাগ লোকগুলো দেখবেন বিজেপিতে যারা রয়েছে ক্ষমতায়, তারা অশিক্ষিত লোক। তারা এইসব কনস্টিটিউশন বোঝে না, আইন বোঝে না, তারা তাদের আবেগটা বোঝে। তারা জানে যে কোন আবেগটাকে উস্কে দিলে এবং কোন মানুষগুলোকে উস্কে দিলে। কারণ আমাদের দেশের আনফর্চুনেটলি এখন পর্যন্ত বেশিরভাগ লোক শুধু স্বাক্ষর হলেই বা পড়তে লিখতে শিখলেই তো হলো, প্রকৃতপক্ষে যে শিক্ষিত সেই মানুষের সংখ্যা সত্যিকারের খুব কম। যার ফলে কি হচ্ছে, আজকে বিজেপি রাজত্ব করছে এবং এই বাঙালিদের উপর যে নির্যাতন করছে, যে বাংলা ভাষা আমাদের যে কি গরিমা ভাষা, কি গৌরব এনে দিয়েছে ভারতবর্ষকে, তারা তো জানে না। তারা স্বাধীনতা সংগ্রামী, তারা স্বাধীনতা যুদ্ধ এগুলো পড়েইনি। তারা জানেই না যে স্বাধীনতা সংগ্রাম কাকে বলে, কিভাবে স্বাধীনতা সংগ্রাম। যারা দেশ স্বাধীন করেনি তারা দেশ বলতে কি বুঝবে? তারা তো বোঝে না। তারা রাষ্ট্রভক্তি, তাদের কি কোন সুভাষচন্দ্র জীবনী জানে না, তারা বিবেকানন্দ পড়েনি, তারা রামকৃষ্ণ কে জানে না। তো এই সমস্ত লোকগুলো আজকে এসে আমাদের উপরে শাসন করার চেষ্টা করছে। এবার যে লোক এক কাঠা হয়ে, শুধু বাঙালি নয়, আমি বলবো যারা সেন্সিবল মানুষ আছে গোটা ভারতবর্ষের মধ্যে এর প্রতিরোধ করা দরকার। এবার আমি বলছি যে বাংলাদেশের লোক এখানে আসতে পারে মাইগ্রেট করে, তো কাকে আমরা ফরেনার বলবো? যে ওর পাসপোর্ট আছে কিনা, যদি পাসপোর্ট না নিয়ে এসে অবৈধভাবে থাকে এখানে, তাকে আমি পুশব্যাক করতে পারি। আমরা ধরতাম, ধরে, আমি তো পুলিশে চাকরি করেছি, তাকে ধরে আমরা 14 ফরেনার্স অ্যাক্টে কেস করতাম, করার পর কোর্টে নিয়ে যেতাম। সে প্রুফ দেখাবে যে আমি ইন্ডিয়ান সিটিজেন, প্রুফ দেখাবে। সেই দেখাতে না পারলো তাকে আমরা পুশব্যাক করলাম, আগে তাকে কাস্টডিতে নিয়ে রেখে দিলাম, তারপর ডিপোর্ট করে দেওয়া হবে। একটা সিস্টেমের মাধ্যমে একটা ডিপোর্ট করা হবে। তো আপনারা করেন, কিন্তু আপনারা ডিপোর্ট কথা হলো যে সেই এর মধ্যে তুলে সেই যে পেল অর্ডারে তুলে ছুঁড়ে ফেলছে, পেল অর্ডারে তুলে বা ওই যে হাইড্রা বলে ওগুলোকে তুলে বাইরে ছুঁড়ে ফেলে দিচ্ছে। মানে তারপরে কোনো সভ্য দেশে সম্ভব? কয়েকজনের কাছ থেকে আমরা শুনতে পেলাম মিডিয়াতে, ওরা বলছে ভুক্তভোগীদের থেকে, ওদেরকে বর্ডারে পাস দাঁড় করিয়ে বন্দুক দিয়ে বলছে যে দৌড়ে পালাও, নাহলে গুলি করে দেবো। তো এবং এরা কিন্তু ফিরে এসছে, এরা ভারতীয় নাগরিক। একটা রাষ্ট্র তার সিটিজেনের বিরুদ্ধে আজকে যে অ্যাকশন নিচ্ছে, আমার মনে হয় গোটা ভারতবর্ষের 140 কোটি মানুষ আছে, সবার প্রতিবাদ করা উচিত। যে একটা রাষ্ট্র তার নিজের সিটিজেন নাগরিকের উপরে এই অত্যাচার করতে পারে না, একটা লিঙ্গুইস্টিক বেসিসে এই অত্যাচার করতে কিন্তু পারে না। কোনো জাতি জনগোষ্ঠীর থেকে কেউ কথা বলছে না। বলছে তামিলনাড়ু সাপোর্ট করছে, বিহার সাপোর্ট করছে, কংগ্রেস খুব করছে, আমরা প্রতিরোধটা করছি, তৃণমূল কংগ্রেস এজ এ হোল্ড করছে, কিন্তু বাকি কয়েক বিরোধী দলের যারা আছেন তারা সাপোর্ট করছে, কম লোকেরা। কিন্তু কথা হচ্ছে যেটাকে আরো লাউড, সার্বিকভাবে করা উচিত, আরো লাউড, আরো ক্লিয়ার এটাকে করা উচিত। যে এই যারা জনসংঘ, যারা হিন্দু মহাসভার, এদের যে ইয়েগুলো, যাদের এই যে সমস্ত যারা উত্তরসূরি আজকে যারা রয়েছে, যারা দেখছেন, এরা সব গোয়ালকার, এই সাভারকার, এদের তো উত্তরসূরি, যারা মহাত্মা গান্ধীকে মেরেছে। এই সাভারকারের বিরুদ্ধে প্রমাণ হয়নি, কিন্তু গোয়েলসের নীতি নিয়ে এসেছে। হ্যাঁ, তো এই যে এটা করছে। তবে হ্যাঁ, আজকে যদি সোশ্যাল মিডিয়া খুলে দেখবেন, আজকে মোদির যে কাজ এবং কথা এবং তার যে বিভিন্ন ধরনের এগুলোর মধ্যে বিরাট যে একটা গ্যাপ রয়ে গেছে। যিনি যে প্রতিশ্রুতি দিয়ে যেভাবে তিনি ক্ষমতায় এসেছিলেন, যে পপুলারিটি নিয়ে, আজকে আমার মনে হয় না কোনো প্রধানমন্ত্রীকে, ভারতবর্ষে এতগুলো প্রধানমন্ত্রী হয়ে গেল, কোনো প্রধানমন্ত্রীকে এত গালাগালি, এত খারাপ কথা শুনতে হয়েছে। আজকে যে গালাগালি, যে খারাপ কথা শুনতে হয়েছে, আমার ধারণা যে এই নরেন্দ্র মোদী সরকার হয়তো আর কয়েক মাস আমরা গালাগালি দেওয়া প্রধানমন্ত্রীকে দিই। নভেম্বরে ভোট আছে বিহারের ভোটটা হতে দিন, তারপর দেখবেন এই চন্দ্রবাবু নাইডু কোথা থাকে, কি সাপোর্ট করে কিনা, আর এই নীতিশ কুমারের কি হাল হয়। নীতিশ কুমার তো কোনোভাবেই ক্ষমতায় ফিরবে না। না, আমরা একটা জিনিস তো সমর্থন করি না বাঙালি হিসেবে, গালিগালাজ দেওয়া, এই দেওয়া, সেই দেওয়া, কিন্তু বিজেপি পার্টির প্রত্যেকটি প্রবক্তার থেকে শুরু করে তারা এক এক সময় যে সমস্ত বাজে বাজে ভাষায় বিরোধী দলের নেতা নেত্রীদের টার্গেট করেছে। আছে না যে কুকুরের কাজ কুকুর করেছে, কামড় দিয়েছে পায়, তা বলে কি কুকুরের কামড় মানুষের শোভা পায়? নরেন্দ্র মোদীর মাকে কে গালি দিল, সেটা খুব খারাপ কাজ হয়েছে। প্রথম নরেন্দ্র মোদীর মাকে গালি দেওয়াটা খুব খারাপ কাজ, কিন্তু বেঁচেও নেই। কিন্তু আমি আপনাকে বলতে চাই এবং আপনার কাছ থেকে জানতে চাই, একে তো সোনিয়া গান্ধী বলেছে কংগ্রেসের বিধবা। না, আমি ওটাও জার্সি গাই, আমি ওটা ধরবো না। আমি আমাদের এমপি, হাইব্রিড বাচ্চারা, আমাদের এমপি মহুয়া মৈত্রকে নিশিকান্ত দুবে কি বলেছিল সংসদে দাঁড়িয়ে, আমি এই শব্দ এখানে উচ্চারণ করতে পারবো না। আর জাস্ট 7-10 দিন আগে রমেশ বেদুরি, এক মস্ত এক গুন্ডা দিল্লি, সে এমপি, সে টুইট করেছে, সে কি টুইট করেছে তাকে নিয়ে, এই শব্দ আমি উচ্চারণ করতে পারবো না। আর তারা আজকে নরেন্দ্র মোদীর মা নিয়ে কেঁদে ভাসাচ্ছে। এটা খুব খারাপ কাজ হয়েছে গালিগালাজ দেওয়া, কিন্তু তাদেরও শুধরানো উচিত, তাই নয় কি? তারা কোন মুখে বলে,
নরেন্দ্র মোদীর মাকে গাল দিলে এটা আমরা সমর্থন কেউ করি না। প্রধানমন্ত্রীর চেয়ারের একটা দাম আছে, প্রধানমন্ত্রী চেয়ারটাকে এত কলঙ্কিত আর কোনো মানুষ করেনি যেটা নরেন্দ্র মোদী করেছেন। প্রধানমন্ত্রীর চেয়ারটাকে এত কলঙ্কিত করা, এত মিথ্যা কথা বলা, এত ভাঁওতা দেওয়া, এত ব্লাফ, মানে বাংলা বলে জুমলার বাংলা কি হবে বা ইংরেজি কি হবে, ব্লাফ, এত ব্লাফ কেউ দেয়নি। মানুষকে যেভাবে ঠকিয়েছে, মানুষকে যেভাবে চিট করেছে, তার ক্ষমতা থাকার অধিকার নেই। এখন তো ভোট চুরি করে, যা দেখা যাচ্ছে দুটো গুরুত্বপূর্ণ চুরি করে তারা ক্ষমতা, একদম এই কথায় আসছিলাম যে এখন রাহুল গান্ধী যে এই যে ভোট চুরির যে ব্যাপারটা এই করছে, এটা সম্পর্কে আপনি কি বলতে চাইছেন? নিশ্চিতভাবে রাহুল গান্ধী খুব ভালো কাজ করছেন, আমাদের সবাই এটা করছে, চেষ্টা করে যাচ্ছি যাতে আমাদের এখানে এসআইআর করার সময় যাতে করে বাদ দিতে না পারে, যে যেটা বিহারে করেছে, বোনাফাইড ভোটারকে যাতে বাদ দিতে না পারে, এবং যারা প্রত্যেকে সিটিজেন, যারা নাগরিক ভারতবর্ষের, আমাদের পশ্চিমবাংলার যারা ভোট যে আমাদের 26-এ আসছে সেখানে যারা ভোট দিতে পারে, সেজন্য আমাদের মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় আমাদের ইনস্ট্রাকশন দিয়েছেন এবং আমরা ভোটার লিস্টের উপরে কাজ হচ্ছে। আমরা সবসময় যেখানেই যাই গ্রামে গ্রামে বুথ ধরে আমরা এই যে ডিটেনশন ক্যাম্পের জন্য এখন সব জায়গায় নোটিশ গেছে, দেখাচ্ছে এটা অর্ডার করে। আমি প্রশ্নটা রাখতে চাই, ডিটেনশন দুটো জিনিস, দুটো ডেভেলপমেন্ট হচ্ছে খুব ইম্পর্টেন্ট। এক হচ্ছে ডিটেনশন ক্যাম্প, আর দ্বিতীয় হচ্ছে সিএ 2009-এর যে ইয়ার মার্ক ছিল, কাট অফ ইয়ার, সেটা 2014 থেকে 2024 করা হয়েছে এবং সেখানে ক্লিয়ার ডাইরেকশন দিয়েছে, মানে মুসলিম বাদ দিয়ে, অবশ্যই মুসলিমদের তো নাগরিকত্ব দেওয়ার ব্যাপার নেই, কারণ ওরা আসেও নি, আমরা মনেও করি না এসছে এখানে, তো ওটা বাদ দিয়ে করেছে। তো এখন এই যে ডিজাইনটা, আপনি কি মনে করেন এখন খোলাখুলি এখন টার্গেট সংখ্যালঘুরা হতে? একদম একেবারেই ওদের ডিভিসি পলিসি, এই যে বিজেপির ডিভিসি পলিসি, এই পলিসির উপরেই ওরা দাঁড়িয়ে আছে বেসিক্যালি। মানুষকে খেপিয়ে তুলছে, মানুষকে যে ভোট এককাঠা করছে, যে মুসলমানরা সব খেয়ে নিল, মুসলমানরা আমাদের শেয়ার কেড়ে নিচ্ছে, মুসলমানদের আমাদের চাকরি কেড়ে নিচ্ছে, মুসলমানদের আমরা খাবার নিয়ে নিয়েছে, এই যে একটা হাওয়া তুলে টোটাল। দেখবেন আজকে একটা বিরোধী দলের নেতা, তিনি ক্যাবিনেট র্যাঙ্কে থাকেন, তিনি যেভাবে বলছেন যে হিন্দু 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 করে, এই যে অর্জুন সিং, তাকে আমি দেখিনি, তার সঙ্গে আমার ভালো সম্পর্ক ছিল, একসময় বন্ধুত্ব ছিল, এখন কথাবার্তা হয় না, কিন্তু তিনি যেভাবে বলছেন যে মুসলমানদের দোকান থেকে কোনো জিনিস কিনবে না, মুসলমানদের তাড়িয়ে দিতে হবে, মুসলমানরা যাতে ব্যবসা করে খেতে না পারে সেটা ব্যবসা বন্ধ করে দিতে হবে। তো এইটা আমার ভারতবর্ষে অসাংবিধানিক কথাবার্তা, এটা সংবিধানে এদিকে ধরে জেলে কেন পুড়ছেন? আমিও তো সেটা, আমার প্রশ্ন, লোকে জেলে পুড় দাও, আমার প্রশ্ন এটা, পাগল হয়ে গেলে জেলে পুরো, তারপর দেখা যায় যে বাংলার সরকার কি করছে, তাহলে পাগলাগারদে পুড়ে দাও। এরা এটা কনস্টিটিউশন বিরোধী কথা বলছে, এরা আর্টিকেল পড়েনি, এরা কনস্টিটিউশন জানে না। কনস্টিটিউশনে কটা আর্টিকেল আছে, যে 448 আর্টিকেল আছে, কি কটা শিডিউল আছে, কি 12টা শিডিউল আছে, কটা পার্ট আছে, এগুলো জানে না এরা। তো এদিকে ধরে জেলে পুরো, এরা কনস্টিটিউশন বিরোধী কথা বলছে, বেআইনি কথা বলছে, ইমিডিয়েটলি এরা হচ্ছে কি করছে না, যে ইনসাইট করছে মবকে, যে মুসলমানদের বিরুদ্ধে খেপিয়ে তুলতে। তো এই যে ইনসাইটমেন্টের জন্য সেকশন আছে আলাদা, যে বিএনএস, ভারতীয় ন্যায় সংহিতা যেটা করেছে, আগে আইপিসিতেও ছিল, এখন বিএনএসেও আছে, যে কমিউনিটির মধ্যে দ্বন্দ্ব লাগাবার যে চেষ্টা করছে, সেই সেকশন ধরে এদিকে পুড়ে দেওয়া হচ্ছে, এদিকে জেলে কিছু তো হচ্ছে, এবং জেলে পুড়ে তারপরে যদি দেখা যায় যে মেন্টাল স্টেবিলিটি নেই, এরা ডিসওরিয়েন্টেড, তাহলে এদিকে পরে আমরা রাঁচিতে কাকে পাগলাগারদে পাঠিয়ে দেওয়া উচিত। এই সমস্ত লোক এখানে খুব ডেঞ্জারাস, এই লোকগুলো সোসাইটির পক্ষে একটা এর পক্ষে সাংঘাতিক মানে ডেঞ্জারাস এবং অপরাধী, এরা অপরাধী। একটা খুব গুরুত্বপূর্ণ প্রশ্ন, বাংলার এই মুহূর্তে 2026-এ নির্বাচন আছে, এই মুহূর্তে পারদ চড়ছে, আমি একটা অন্য প্রশ্নে যাচ্ছি। এই দেখবেন বিজেপি, আমি আপনাকে বলছি লিখে দিন, 30-এর নিচে আসবে। কিন্তু আমার প্রশ্নটা অন্য। নওশাদ সিদ্দিকী, আপনি যদি ফলো করে থাকেন লাস্ট 4-5-6 মাসের ওর অ্যাক্টিভিটি, সে একজন বিধায়ক, মাননীয় বিধায়ক, এবং সে একটা আমাদের খুব মানে পুণ্যস্থান থেকে আসে, মুসলমানদের একটা অনেক বড় জায়গা। কে কবে ঘি খেয়েছে, সেই ঘি বংশ পরম্পরায় শুনতে হবে, এতে আমি বিশ্বাসী না। আচ্ছা, না, আমার প্রশ্ন হচ্ছে তার যে বক্তব্যগুলো একদম শুভেন্দু অধিকারীর সাথে ম্যাচ করে, তাকে সমর্থন করে সে কথা বলছে, এখানে কি মানে আমরা কি মানে এই সংখ্যালঘু এবং এদিকে শুভেন্দু অধিকারী, যদি এটা একটা আমরা আতাত যদি ধরে নিই, এবং সে বলছে যে আমাদের কিছু হবে না, এনআরসিতে এসআইআর আমাদের কিছু হবে না, ও কি বিপদে ফেলতে চাইছে আপনার সংখ্যালঘুদের? আপনি কি এই বিষয়ে? আমি নওশাদের বক্তব্য শুনি না, বা ওকে আমি ফলো করি না। বিধানসভায় দেখা হয়, ও ভালো ব্যবহার করে, কথাবার্তা বলে, সেটা ঠিক আছে এই পর্যন্ত।
কিন্তু কথা হলো যে ও মুসলমানদের যদি বিভ্রান্ত করে, আমাদের পশ্চিমবাংলায় অনেক লোক আছে, আমাদের অনেক মুসলিম লিডার আছে বা অনেকেই আছেন যারা মুসলমানদের সোজা রাস্তায় সহজ পথে নিয়ে আসতে পারে। আমাদের তৃণমূল কংগ্রেসের অনেক নেতা নেত্রী রয়েছেন যারা মুসলমানদের পাশে দাঁড়াচ্ছেন এবং তারা নিয়ে আসবেন। আমি নিজেও যতখানি পারি, এই আমি চুচড়ে যাবো, বিভিন্ন জায়গাতে আমি যাই সামাজিক অনুষ্ঠানগুলো, সেখানে মুসলমানদের আমি বলি যে আমাদের কোন পথে থাকা দরকার। রাজনৈতিক কথা ডাইরেক্টলি বলি না, কারণ রাজনৈতিক মঞ্চ থেকেই রাজনৈতিক বক্তব্য রাখা ভালো, সামাজিক মঞ্চ থেকে আমি রাজনৈতিক বক্তব্য রাখি না। কিন্তু মুসলমানদের যে অ্যাকচুয়ালি প্রবলেমটা কোথায়, তাদের যে এডুকেশন নেই বা তাদের যে এডুকেশনে অনেকটা আরো এগিয়ে আসতে হবে। কয়েকটা ইন্ডিভিজুয়াল ইনস্টিটিউশন আছে, কয়েকটা মিশন টাইপের স্কুল, যেটা আপনি আলামিন মিশন আছে, হিলাল মিশন আছে, আল খালাত মিশন আছে, জিডি একাডেমি আছে। এই মিশন থেকে প্রচুর ভালো ভালো ছেলে মেয়েরা উঠে আসছে এবং তারা বিভিন্ন জায়গাতে ডাক্তারিতে, ইঞ্জিনিয়ারিং এ, তারপরে কলেজে অধ্যাপক হচ্ছে, WBCS অফিসার হচ্ছে, এই সমস্তগুলো আসছে। কিন্তু সেটা যথেষ্ট নয়, আরো অনেক অনেক বেশি আসতে হবে উঠে। মুসলমানদের প্রবলেম হচ্ছে এইখানে এখন। কিন্তু এখন মুসলমানরাও অনেক হয়েছে, সচেতন হয়েছে যে তারা আর মারামারির মধ্যে অত বেশি জড়ায় না বা অত গন্ডগোলের মধ্যেও থাকে না। ভোটের সময় আগে তো সবসময় মুসলমানরাই বলি হতো, তো আমি এখন দেখি না আর অত বেশি। এবারেও ছিল পঞ্চায়েত ইলেকশনে বেশ কিছু মুসলমান হতাহত হয়েছে, হিন্দুরাও হয়েছে। মানে রক্ত তো সবারই সমান, হিন্দু হোক মুসলিম হোক, জাতি হিসাবে দেখা উচিত নয়। কিন্তু মুসলমানদের মধ্যে একটু শিক্ষার যে এটা ছিল আলোটা, সেটা কম। তো তারা এখন উঠে আসছে, উঠে এসে আমরা অনেক লোক, অনেক ভালো ভালো ছিল। একটা হাইপোথেটিক্যাল কোশ্চেন, রাজনীতিবিদ হিসেবে আপনার উত্তর চাইবো। একটা হাইপোথেটিক্যাল কোশ্চেন, ধরুন 2026-এ তৃণমূলের পতন হলো, বিজেপি আসলো, আসবে না, আমি একটা হাইপোথেটিক্যাল কোশ্চেন, যদি আসে এবং নওশাদ সিদ্দিকী যেটা বলে বেড়াচ্ছে আমাদের কিছু হবে না, আমাদের এনআরসিতে কিছু হবে না, আসামে আমরা উল্টো চিত্র দেখেছি। ইন দ্যাট কেস আপনার কি মনে হয়, যদি বিজেপি আসে, এখানকার সংখ্যালঘুরা কি খুব শান্তিতে সুখে শান্তিতে থেকে তাদের আচার আচরণ মানে এগুলো করতে পারবে? নিশ্চিতভাবে থাকবে না। নওশাদ সিদ্দিকী তো কোথায় পালিয়ে যাবে তার ঠিক নেই। নওশাদ সিদ্দিকী তখন কি করে সামলাবে বিজেপির সঙ্গে? আবার কি নওশাদ সিদ্দিকী কি বলেছে যে আমি এনআরসি করবো না বা করবো না? সেটা তো আমি জানি না, কিন্তু সে তো এগুলো প্রপাগান্ডা করছে। এই সমস্ত প্রপাগান্ডা কেন? ভুল প্রপাগান্ডা মানুষকে ভুল বোঝাচ্ছে। আমার প্রশ্ন হচ্ছে, মুসলমান সমাজ কি ভালো থাকবে যদি বিজেপি এখানে সরকারে চলে আসে? আজকে আপনি উত্তরপ্রদেশে দেখুন, হ্যাঁ, একটা কানওয়ার যাত্রা হচ্ছে। সেখানে কানওয়ার যাত্রাতে যেরকম আমাদের এখানে ওই বাঁকে করে জল নিয়ে যায়, তারা তারকেশ্বরে জল ঢালতে যায় না বাবার মাথায়, তো এরকমই ওইরকম যাত্রা আছে। তো সেখানে রাস্তার ধারে যে দোকানগুলো আছে, সেখানে হঠাৎ করে দেখলেন যে মুসলিম কিছু দোকান আছে, তারা বিভিন্ন রকম নাম দিয়ে রেখেছে। তখন বলছে যে প্রোপাইটারের নামটা বড় বড় করে লিখে রাখতে হবে, যাতে মুসলমানদের দোকান থেকে কেউ না কিনে। উদ্দেশ্যটা কি? যে মুসলমানদের টার্গেট করছে। ওখানে অনেক বাজার আছে, ইভেন কর্ণাটকের থেকে আরম্ভ করে উত্তরপ্রদেশে আছে, বহু জায়গায় বাজার দোকান আছে যেখানে ওপেনলি বিজেপির নেতা নেত্রীরা বলছে যে মুসলমান দোকান থেকে কোনো জিনিস কিনবে না। ঠিক আছে, তারপরে কে কি খাবে? এই যে এই দিন বন্ধ, এই আমিষ বন্ধ, এখানে মাংস বিক্রি করা যাবে না, এই রাস্তায় করা যাবে না, মিউনিসিপ্যালিটি একটা অর্ডার করে দিল, যেটা একদম টোটালি ইললিগাল। এরা আইন ফাইন বোঝে না, এরা হুজ্জুতি বোঝে, এরা ভারতের সংবিধান পড়েন না, অন্য মানুষের সঙ্গে কিভাবে ব্যবহার করতে হবে তা জানে না। প্রিয়াম্বল যেটা, যদি সেটাও অন্তত পড়তো, যে আমার সংবিধানের প্রিয়াম্বলটা আমি ভালো করে আগে বোঝার চেষ্টা করি, ঠিক আছে, সেটাও এরা জানে না। তো এই অশিক্ষিত গোয়ার মানুষদের নিয়ে আমরা কাকে কি বলবো? তবে একটাই আশার আলো আমি দেখছি, যে আস্তে 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 করে মানুষ বুঝতে শিখেছে এবং ধীরে 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 ছুঁড়ে ফেলছে। এবং আমি যদি, ইফ আই এম নট রং, তো মেবি উইদিন নেক্সট ফিউ মান্থস মোদি গভর্নমেন্টে আর থাকবে না। মোদি গভর্নমেন্টে থাকবে না। এই যে নভেম্বরে ভোট হবে, ওখানে নীতিশ কুমার হারবে। কারণ নীতিশ কুমারকে দেখলাম যেটা হচ্ছে, প্রায় অলমোস্ট পাগল হয়ে গেছে। কোন মেয়ের কাঁধ, মহিলার কাঁধ ধরে ঝাঁকাচ্ছে, কারো কোলে শুয়ে পড়ছে, কোন আমলাকে গলায় জড়িয়ে ধরছে। তো ইটস নট এ প্রপার বিহেভিয়ার। মনে হচ্ছে আপনার? হ্যাঁ, আপনার মনে হচ্ছে নীতিশ কুমার মানসিক ভারসাম্য মনে হচ্ছে যেন এখন তখন বলা ঠিক হবে না। তো একটা সিনিয়র লোক এবং তিনি একটা পদে রয়েছে, তাকে বলা ঠিক হবে না। কিন্তু তার অ্যাক্টিভিটিগুলো দেখে মনে হচ্ছে যে তিনি বোধহয় মানে সেন্সে নেই আর কি প্রপারলি। তো সেই জন্য আমি জানি নিশ্চিতভাবে, আমি যেটুকু বিহার থেকে খবর পাচ্ছি, আমাদের যারা বন্ধু বান্ধব পুলিশে রয়েছে তাদের খবর দিচ্ছে যে এটা হারছে। ঠিক আছে, নীতিশ কুমার হারছে, প্রধান মুখ্যমন্ত্রী থাকবে না নীতিশ কুমার। ঠিক আছে, এখানে মোস্ট লাইকলি আমার ঘুরিয়ে আবার ওই জায়গায় আসতে চাই। এই যে কাঁওর যাত্রা হচ্ছে বা বিভিন্ন জায়গায় আমরা মব লিঞ্চিং দেখেছি, মানে লাভ জিহাদ করে গোরক্ষকরা কত মুসলমানকে মেরেছে বলুন। লাভ জিহাদের গোরক্ষা বাহিনী যদি বিজেপি বাংলার বুকে আসে, সেটা একই জিনিস এই সমস্ত জিনিসগুলো কি আপনার মনে হয় এখানে হবে এবং মুসলমানরা, সংখ্যালঘুরা আক্রান্ত হবে? আমার স্ত্রী তো কায়স্থ, আমার স্ত্রী হিন্দু, তো আমাকে কি করবো? তখন তারা করবে, এটা কি করবে?
নামাজ থেকে তারা করবে। হুম। এইসব অদ্ভুত, সে তো পার্সোনাল ম্যাটার তার, সে কে কাকে বিয়ে করছে, কি করছে না করছে। ধর্মটা কে তৈরি করেছে? ধর্ম তো মানুষ তৈরি করেছে। আমাদের, আমি কোথাও দেখিনি পৃথিবীতে, এই বাংলাদেশ, ভারতবর্ষ আর পাকিস্তান বোধহয়, এই আমরা মাতামাতি করি ধর্ম নিয়ে। আমি তো ইউরোপেও চাকরি করে এসেছি, ইউনাইটেড নেশনস এর হয়ে, সেখানে কোনো দেখুন ধর্ম, মিডল ইস্টেও পাবেন না, মিডল ইস্টেও করে না, যেখানে আপনাদের সব থেকে বড় তীর্থক্ষেত্র মক্কা আছে, মদিনা আছে, ওখানেও উন্মাদনা পাবেন। এই সমস্ত জিনিস, এরকম নোংরামি ধর্মের নাম নিয়ে এরকম উন্মাদনা বা উচ্ছৃঙ্খলা আচরণ আমি পৃথিবীতে কোথাও দেখি। আমি অনেকগুলো দেশ ইউরোপে ভ্রমণ করেছি, অনেকগুলো দেশে আমি গেছি, দেখেছি, মানুষের কথা বলছি, কালচার দেখেছি, ওরা ধর্ম নিয়ে আলোচনাই করে না। যার ইচ্ছা হলো সে রোববার দিন চার্চে চলে গেল, যার ইচ্ছা হলো জুম্মার ফ্রাইডের দিন গিয়ে নামাজ পড়ে আসছে, এবং সেখানে সে বিরাট যে দাঁড়িয়ে রাখছে বা বিরাট কিছু টুপি পড়ছে। মাথায় দেখলাম যে উইদাউট টুপি দেখি প্রচুর লোক মুসলমানরা ওখানে পড়ছে। আমাদের এখানে তো ভাবতেই পারে না কেউ যে মাথায় টুপি না দিয়ে পায়জামা না পরে কি করে নামাজ পড়া যায়। তো আমি দেখিনি, ইউরোপে তো আমি দেখিনি। তো আমি দেখি যারা যার ইচ্ছা হচ্ছে সে তার ধর্ম পালন করছে, এবং ধর্মটা একেবারেই নিয়ে আলোচনার বিষয়বস্তুর মধ্যেই তারা রাখেনি। তারা শিক্ষা, তারা ইঞ্জিনিয়ারিং, তারা মেডিকেল সায়েন্স, তারা বিজ্ঞান, তারা লজিক, তারা হিস্ট্রি, জিওগ্রাফি, অন্যান্য জিনিস নিয়ে তারা আলোচনা করে, কোনদিন ধর্ম নিয়ে আলোচনা করতেই দেখিনি। আমি ইউরোপে এতদিন থেকেছি, এত জায়গায় গেছি, বিভিন্ন জায়গায় ঘুরেছি, কোনো মানুষকে দেখি না ধর্ম নিয়ে তাদের কোনো মাথা ব্যথা আছে কেউ আলোচনা করছে। এটা আমাদের এখানে যত রকমের আলোচনা। বাংলা ও বাঙালির সাথে আমার আরেকটি গুরুত্বপূর্ণ প্রশ্ন আছে আপনার কাছে, রাজনীতিবিদ হিসেবে। সেটা হচ্ছে, আমাদের লোকেরা বাইরে মার খাচ্ছে, আমাদের সংখ্যা বলছে আমাদের 25 থেকে 30 লক্ষ লোক পরিযায়ী শ্রমিক বা আরো অন্যান্য যারা আছে যারা বাংলার বাইরে কাজ করে, মেবি আরো বেশি হতে পারে, 60-70 লাখ, 60-70 আমার ডাউট আছে, তবে 25 থেকে 30 বা 35 হতে পারে। কিন্তু আমাদের এখানে 2 কোটির উপরে লোক আছে যারা বাইরের থেকে এসেছে, এবং এটা নীতি আয়োগ বলছে যে আমাদের এখানে 1.5 থেকে 2 কোটি লোক বাইরে থেকে এসে কাজ করছে। আপনার কি মনে হয় যে বাঙালি বাংলায় নিজেদের রাজ্যে কাজকর্ম থেকে বঞ্চিত হচ্ছে, নাম্বার 1, এবং সেই জন্য বাংলার সরকারের উচিত ভূমিপুত্র সংরক্ষণ আইন ইমপ্লিমেন্ট করা? আমাকে শেষ করতে দেবেন, মতের মিল নাও হতে পারে আপনার সাথে আমার এই জায়গায়। সমস্ত ভারতবর্ষের প্রত্যেকটি রাজ্যে ইনক্লুডিং বিহার ভূমিপুত্র সংরক্ষণ হয়েছে, সব জায়গায়। তো কেন, আপনি যদি মনে করেন এখানে হবে না, কেন হবে না সেটা আমি আমার দর্শকদের জন্য আপনার কাছ থেকে দেখুন, আমি একটা জিনিস বিশ্বাস করি, আমরা সবাই ভারতবাসী। তো আমাদের ভারতের যে কোনো জায়গায় ইন্ডিয়ান কনস্টিটিউশন অনুযায়ী, আইন অনুযায়ী যে কোনো জায়গায় গিয়ে আমি নিজের কাজটা করতে পারি, তাহলে এটা একটা ইউনিভার্সাল ক্যাপস তৈরি হয়ে যাবে। ঠিক আছে, তার কারণ হচ্ছে আমরা আসামকে বলবো যে প্রচুর IAS IPS অফিসার থেকে শুরু করে নিচের লেভেল পর্যন্ত, IT সেক্টর বলুন, অন্যান্য যে বলুন, লেবার বলুন, এই যে এখানে আমাদের এখানে প্রচুর হেভি কাজগুলো করে যে বিহারি যারা আছে আর কি, যারা বিহারি ভাইরা আছে বা উড়িয়া যারা ভাইরা আছে, প্রচুর জায়গাতে দেখবেন এই যে সুইগি, এই যে ওলা চালায়, এই যে উবের চালায়, এই সমস্ত দেখবেন এগুলো বেশিরভাগটাই অবাঙালি। ঠিক আছে, তাহলে ওদিকে কি বলবো, তোমার কাজ ছেড়ে চলে যাও, এটা আমরা বাঙালি হিসাবে বলতে পারি না, কারণ আমাদের একটা রয়েছে। না, কাউকে চলে যাওয়ার ব্যাপার না, কিন্তু আমাদের লোকেরা কাজ পাচ্ছে না, আমাদের লোকেরা এখানে সাফার করছে, বাইরে যাচ্ছে, মার খাচ্ছে। আমার মনে হচ্ছে ব্যাপারটা ইউনিভার্সাল হওয়া উচিত। এই সরকার যেটা করছে, যে এই বিজেপি সরকার আসার পরে এই সমস্যাটা বেশি করে তৈরি হয়েছে। আমি বলছি না যে আগে একদম সেই সমস্যা ছিল না, কিছু কিছু সমস্যা ছিলই, কিন্তু সেটা এই স্কেলে, এই যে লার্জ স্কেলে যেটা প্রবলেমটা হচ্ছে সেটা ছিল না। আমার মনে হয় যে ভারতবাসী, সেটা ইন্ডিয়ান সিটিজেন, সে যে কোনো জায়গায় গিয়ে কাজ করুক, এরকম একটা ইউনিফর্ম ল হওয়া উচিত। ইউনিফর্ম ল, সেটা সেন্ট্রাল ল হওয়া উচিত। ঠিক আছে, আমি একে এখানে থাকতে দেবো না, আমি বাঙালি আসামি অহমিয়াকে আমি এখানে থাকতে দেবো না। আমাদের তো ইন্টারস্টেট মাইগ্রেশন ল আছে, ওটাকে আপনি কিভাবে ওভাররুল করবেন? ইন্টারস্টেট মাইগ্রেশন ল আছে, আমাদের অ্যাক্ট আছে, সেখানে আপনার যদি যেতে হয় কোনো রাজ্যে, সে তার প্রসেস আছে, এইভাবে আপনি তো যেতে পারেন না। আর এখানে আমরা দেখছি আমাদের এখানে তো বাইরের রাজ্যগুলোর থেকে এসে ফ্লাডেড হয়ে যাচ্ছে, আমাদের ডেমোগ্রাফি পর্যন্ত চেঞ্জ হচ্ছে, হাওড়া থেকে শুরু করে বালি থেকে শুরু করে এটা হচ্ছে। তো কালকে তো আমাদের লোকেরাই ওই সমস্ত জায়গায় আক্রান্ত হচ্ছে, বাংলাদেশি আমাদের নিজের রাজ্যে আমরা শুনতে পাচ্ছি, কাজ তো আমাদের হাত থেকেই চলে গেছে। তো কেন ভূমিপুত্র সংরক্ষণ? আমি আপনার কাছ থেকে দাঁড়ায়, আমি এর পক্ষে নয়, আমি রিজিওনালিজমের পক্ষে নয়, আমি একটা পার্টিকুলারলি একটা স্টেটের যে এই যে ল থাকবে যে আমার স্টেটে অন্য লোক কাজ করতে পারবে না, তাহলে এটা একটা ক্যাওটিক সিচুয়েশন তৈরি হবে। কাজ করতে পারবে, কিন্তু এটার একটা প্রপোর্শনেট একটা কিছু থাকতে হবে, ব্যালেন্স দেখা যাবে। এটা ভবিষ্যতে যদি আমাদের লোক কাজে না পায়, তাহলে তো ডিস্টারবেন্স ক্রিয়েট হবে।
ভবিষ্যতে সুতরাং আমাদের লোকেরা যাতে এখানে নিজেদের রাজ্যে নিজেরা যাতে কাজ পায় সেটার ব্যবস্থা এখন যদি আমরা এখন যে আমাদের যে বিহারিরা রয়েছেন, এখানে যারা উড়িয়ারা রয়েছেন, যে আসামের লোক রয়েছে, কি ইউপিরও প্রচুর মানুষ রয়েছে, মারাঠিও প্রচুর রয়েছে, গুজরাটি প্রচুর রয়েছে, ব্যবসায়ী তো কমিউনিটি, রাজস্থান আর গুজরাটের তো ব্যবসায়ী তো ভর্তি। আপনি যেখানেই যাবেন দেখবেন ব্যবসায়ী কমিউনিটি এখানে ব্যবসা করছে, করুক থাকুক, কিন্তু তারা কাজ দিক আমাদের লোকদের, এখানকার ভূমিপুত্র দেয়, সেটা দিচ্ছে না। তারা বিহার থেকে ইউপি থেকে টেনে টেনে নিয়ে আসছে, এটা অভিযোগ আমরা শুনছি এখন সব জায়গায়। এবং পশ্চিমবঙ্গের এখন একটা সংগঠন আছে বাংলা পক্ষের গর্গ চ্যাটার্জি, ওরা বিভিন্ন ইন্ডাস্ট্রিয়াল বেল্টে গিয়ে ওটা চোখে আঙুল দিয়ে দেখিয়ে দিচ্ছে যে এত কাজ আছে, এত ইন্ডাস্ট্রি আছে, কিন্তু এরা বাইরের থেকে লোক নিয়ে আসছে আমাদের এখানে। ইন্টারন্যাশনালি যদি ইচ্ছা করে আমাদের ছেলেদের বঞ্চিত করতে চায়, যে আমাদের ছেলেদের সেম স্কিল আছে, তাকে না নিয়ে যদি বাইরে থেকে আনে, তাহলে এখানে আমার বলার মতো আছে যে আমাদের এখানকার লোকাল ছেলে যে স্থানীয় ছেলে, তাকে সেই কাজটা করতে পারে। প্রোটেক্ট করার জন্য কি মানে অন্যান্য রাজ্যে প্রোটেক্ট করার জন্য ভূমিপুত্র সংরক্ষণ আইন এনেছে, সেটাই আমি জানতে চাইছি যে সেরকম একটা ভূমিপুত্র সংরক্ষণ আইন আমাদের প্রোটেকশনের জন্য কেন আনা হবে? ভবিষ্যতে কি হয় দেখা যাক। তার আগে একটা আমার মনে হয় খুব ভালো করে একটা সার্ভে করা দরকার, প্রপার একটা অ্যাসেসমেন্ট হওয়া দরকার, এবং ঠিক কিভাবে করলে কেউ ক্ষতিগ্রস্ত হবে না, কারণ কেউ হার্ট হবে না, কারণ সবাই ইন্ডিয়ান সিটিজেন। দেখুন এখানে কেউ হার্ট হবে না, সেরকম একটা ইউনিফর্ম একটা সিস্টেম, অনেক আলাপ আলোচনার মাধ্যমে অনেক এক্সারসাইজ করতে হবে, এটা অনেক সার্ভে করতে হবে, অনেক এক্সারসাইজ করতে হবে, করে একটা ইউনিফর্ম পলিসি চালু করতে হবে, যেটা সেন্ট্রাল ল হোক, সেটা সব জায়গাতে সব স্টেটের জন্য একটা ইউনিফর্মিটি থাকা দরকার। এক সময় আমি একটা ছোট্ট উদাহরণ দিই, এক সময় রেলওয়েতে, ব্যাংকে আমরা গেলে পরে আমরা দেখেছি বাঙালিরা ছিল সব জায়গায়, ডমিনেটিং ছিল পুরো কলকাতা এবং ওয়েস্ট বেঙ্গলে, বিশেষ করে আসামে যেগুলো বাঙালি মেজরিটি এরিয়া সেখানেও। কিন্তু আজকের দিনে উল্টো চিত্র। এই ব্যাংকে যে চাকরি পাওয়াটা আমি বলি, এইটা বাঙালিরা দেখবেন এখন এমন ভাবে পলিটিক্সে ঢুকে পড়ছে, দেখবেন স্টুডেন্টরা সে এমন পলিটিক্স করছে যে স্টুডেন্টরা, আমরা তো স্টুডেন্ট টাইপে পলিটিক্স করার কথা ভাবিনি, কিছু কিছু ছিল পলিটিক্স করতো ডেফিনেটলি, কিন্তু এই যে উগ্র পলিটিক্সটা, এটা আমাদের বাঙালি জাতি কিন্তু ক্ষতি করছে। তার পড়াশোনাটা সে পড়াটা করছে না, সে কিন্তু পলিটিক্সে ঢুকে যাচ্ছে, দাদা ধরে নিচ্ছে, পলিটিক্সে করছে, সে নেতা হবে। হোয়ারাজ আপনি দেখবেন বিহারের লোক, ইউপির লোক, বা দিল্লির লোক, হরিয়ানার ছেলে, তারা কিন্তু উড়িয়া যারা আছে, তারা তামিল যারা আছেন, তারা কর্ণাটকের লোক আছে, তারা কিন্তু ছাত্র অবস্থায় এত অ্যাক্টিভ রাজনীতির মধ্যে থাকে না যতটা পশ্চিমবাংলার মানুষ থাকে, ছেলেরা থাকছে। তারা কি হচ্ছে, তারা নিজেকে আগে এস্টাবলিশ করছে, চাকরির জন্য চেষ্টা করছে, তারপরে তারা পলিটিক্সে আসছে, কিছু লোক আসছে পার্সেন্টেজে। আমাদের ঝাঁকে ঝাঁকে গোটা কলেজটাই মনে হচ্ছে। কর্ণাটকটা নিয়ে কথা বলবো না, ওখানে সিনারিও আলাদা, ওখানে এদিক থেকে খুব একটা বেশি মাইগ্রেশন হয় না, ওখানে সিস্টেম আলাদা। এবার আমি যদি বলি, এই যে রেলওয়ের পরীক্ষা, ব্যাংকের পরীক্ষা, সেগুলোতে হিন্দিতে পরীক্ষা দেয় ওরা, এবং সেই পরীক্ষার জন্য ওদের একটা পজিটিভ সাইড থাকে এবং ওদের একটা অ্যাডভান্টেজ শুরুতেই পেয়ে যায়। সেই জায়গায় আমরা আজকে নেই। সেই সমস্ত দাবি করতে হবে আমাদের, যেখানে কোনখানে আমাদের ছেলে কেন পিছিয়ে পড়ছে সেটাকে প্রপার অ্যানালাইসিস করে আমাদের করতে হবে। কিন্তু এক একটা দেখবেন কলেজে গিয়ে তো কলেজের পরিবেশই নেই, যেমন পার্টি অফিস মনে হচ্ছে, আগে এরকম ছিল, এখন অনেকটা বন্ধ হয়েছে। আমি অবাক হয়ে দেখি যে ছাত্র সে পড়তে গেছে, সে অনার্সের পরীক্ষা দেওয়ার থেকে যে তার দেখা যাচ্ছে যে 2-3 দিন পরে তার একটা অনার্সের পেপার রয়েছে, সে সেই অনার্সের প্রিপারেশনের জন্য প্রিপারেশন না নিয়ে সেটা পলিটিক্যাল মিটিং আছে, এটা আমি ভাবতেই পারি না। সেই ছেলে প্রোগ্রেস করবে কি করে, সেই ছেলে ব্যাংকে চাকরি করবে কি করে, সেই ছেলে অল ইন্ডিয়া কম্পিটিশনে কি করে আসবে, সেটা সমর্থনযোগ্য নয়। আমাদের প্রত্যেক ছেলে মেয়েদেরকে পড়াশোনার সময়টা পড়াশোনা করা দরকার, সেটা করতে হবে যে বয়সে যা। কিন্তু যারা শিক্ষিত, যাদের এলএম আছে, তারা কেন পাবে না? আমাদের প্রশ্নই তারা তো পাওয়া উচিত। যাই হোক, আমরা অনেক সময় আজকে আপনার সাথে কথা বললাম, অনেক কিছু কথা বলার ছিল, কিন্তু একসাথে সব হবে না। আমি আবার চাইবো আপনাকে, নিশ্চয়ই হয়তো আগামী 15 দিন বা 1 মাসের পরে, দুর্গাপূজার পরে আমরা আরেকটা এপিসোড নিব, সেখানে আপনার বিভিন্ন ক্রাইম স্টোরি আসবো। আপনি ক্রাইম স্টোরি নিয়ে যদি কেউ ফিল্ম বানাতে চান, আমি সবসময় রাজি আছি, তৈরি আছি। একটা এরকম নয় যে আমি যে ক্রাইম স্টোরিগুলো লিখেছি সেগুলো সব বেসড অন ফ্যাক্ট, যা ঘটেছে সেটাই আমি এক্স্যাক্টলি সত্য ঘটনা। এখন সেটাকে সিনেমাটিক রূপ দিতে গেলে কিছু ম্যানিপুলেট, কিছু করতে হবে, চেঞ্জেস আনতে হবে, সেটা আমি তৈরি আছি। আমাকে বললেই যে কি কি লাগবে, কি রিকোয়ারমেন্ট আছে, এখানে এটা আছে, ওইটা আছে, যেভাবে ঘটনাটাকে সহজ সরল ভাবে, যে স্ট্রেট লাইনে, সবসময় সিনেমাটিক গল্প তো এরকম স্ট্রেট লাইনে এগোয় না। আর আমাদের ক্রাইমটাও অবশ্য আসে না এক লাইনে। যদি আপনি খাদিম কর্তার, যে আমার যে ক্রাইম টাইমে যে লেখাটা আছে, খাদিম কর্তার যে অপহরণ এবং তারপরে তার রেস্কিউ করা, তার সাথে প্রচুর গল্প, প্রচুর ঘটনা জড়িয়ে আছে,
যদি আমি ইচ্ছে করে খাদিম কর্তার কথাটা আজকে তুললাম না, কারণ এটার জন্য আমার একটা এপিসোড লাগবে, একটা এক্সক্লুসিভ এপিসোড লাগবে খাদিম কর্তার জন্য। ওটা এরকম এপিসোডে হয়। খাদিম কর্তার যে অপহরণ, বা আমার একটা গল্প আছে যে সুন্দরবন নিয়ে, যেটা আমি স্ক্রিপ্ট করে রেখেছি, বা এই যে হাত কাটা দিলীপের গল্প, বা এরকম অনেক গল্প আছে, তাদের অনেক র্যামিফিকেশন আছে। তো সেগুলোকে যদি চান যে আমি একটু অ্যাডিশন অল্টারেশন করে যেদিকে একটা সুন্দর সিনেমাটিক ফর্মে এনে তারপরে আমরা একটা ফিল্ম করবো, ডেফিনেটলি আমি রাজি আছি, আমি তৈরি আছি। আমরাও দেখতে চাইবো আপনার স্টোরিগুলো ফিল্ম হোক। এই সময় পলিটিক্সে আমি খুব, পলিটিক্সটা অনেকটা ভাগ্যের ব্যাপার, অনেকটা ধৈর্যের ব্যাপার, অনেকটা লম্বা সময় ধরে খেলতে হয়। সেটা আমি বুঝেছি যে পলিটিক্সের ইনস্ট্যান্ট কিছু হয় না। তো ইনস্ট্যান্ট কিছু হয় না বলে আমি যে পলিটিক্স থেকে কিছু গেন করতে এসেছি তা নয়। আপনি যদি ডেবরাতে খবর নেন, গিয়ে দেখবেন যে আমি কি পরিচ্ছন্নতা মেনটেন করি, যে ডিগনিটি, যে ইন্টিগ্রিটি আমি পুলিশে মেনটেন করে এসেছি, আজকে আমি পলিটিক্সেও সেটাই মেনটেন করছি। সেটাই আমি গর্বের সঙ্গে বলতে পারি যে আমি কোনো ম্যানিপুলেশনে যাই না, কোনো ইন্টিগ্রিটি এবং অনেস্টি ডিগনিটি নিয়ে আমার কেউ কোশ্চেন তুলতে পারবে না। আমি হার্ট অ্যান্ড সোল চেষ্টা করছি যে হ্যাঁ, আমি যে জায়গাকার এমএলএ সেখানে ভালো করা। যখন আমি মন্ত্রী ছিলাম তখন চেষ্টা করেছি এই ডিপার্টমেন্টটাকে কি করে রিফর্ম করা যায়, বেটার করা যায়, যাতে এই ডিপার্টমেন্টের উদ্দেশ্যটা সাকসেসফুল হয়। আমি সবসময় চেষ্টা করেছি। তো সেখানে আমি যতটা সুযোগ পেয়েছি কাজ করেছি, আবার যখন সুযোগ পাবো আবার আমি কাজ করবো। মানুষের জন্য কাজ করার জন্য রাজনীতিতে এসেছি। মানুষকে বাদ দিয়ে রাজনীতি নয়, মানুষকে নিয়ে রাজনীতি করবো। আমি জিতে যাওয়ার পর বা মন্ত্রী হওয়ার পর বা করার পর আমি সবার জন্য তখন সমান। আমার কাছে, আমি যে এমএলএ আছি, আমার কাছে যেই আসুক, সে বিজেপি আসুক, সিপিএম আসুক, কংগ্রেস আসুক, তৃণমূল তো আছেই, তারা আসুক, আমার কাছে সবাই অল আর ইকুয়াল। আবার ভোট যখন আসবে তখন আমি প্রতিদ্বন্দ্বী। সেটাই স্বাভাবিক, কারণ আপনি জিতে আসার পরে তো সবার জন্য আপনি কারো কোনো পার্টির না। সেই আমি মন্ত্রী যখন হলাম, আমি যখন গোটা ওয়েস্ট বেঙ্গলের টেকনিক্যাল এডুকেশন, ট্রেনিং অ্যান্ড স্কিল ডেভেলপমেন্টের মন্ত্রী। অনেক ধন্যবাদ আমাদের আজকের পডকাস্টে আসার জন্য। আমরা চাইবো আপনার আরো উত্তর শ্রীবৃদ্ধি হোক, এবং আপনি জনগণের জন্য যেরকম একটা চিন্তা ভাবনা রেখেছেন, একটা নিট অ্যান্ড ক্লিন পার্সোনালিটি হিসাবে কাজ করছেন, এবং আপনি সেভাবেই থাকবেন সারা জীবন, এবং আরো 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 জনগণের জন্য কাজ করবেন, বাংলার জন্য, বাংলার ভূমিপুত্রদের জন্য কাজ করবেন, এটাই আমরা আশা করবো। এবং খুব তাড়াতাড়ি আমরা আবার আরো কিছু আলাদা আলাদা এপিসোড শুট করবো। ওনার অনেক অনেক ক্রাইমের উপরে গল্প আছে, অনেক অ্যাচিভমেন্ট আছে, সেগুলো এক এপিসোডে আমরা পারবো না। আপনাদের সকলকে আজকের এই এপিসোডে আমাদের সাথে থাকার জন্য অনেক অনেক ধন্যবাদ। নমস্কার, ভালো থাকবেন। ধন্যবাদ চন্দনবাবুকেও নমস্কার।